আসসালামু আলাইকুম। সিভিল ইঞ্জিনিয়ারিং স্কুল কর্তৃক আয়োজিত ডুয়েট অ্যাডমিশন গাইডলাইন শীর্ষক আজকের অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি হোসাইন আলী। আজকে আমরা আলোচনা করব ডুয়েট অ্যাডমিশনের ভর্তি পরীক্ষার প্রস্তুতির কৌশল এবং করণীয় সম্পর্কে। আমাদের সঙ্গে যুক্ত আছেন মোহাম্মদ আমানুল্লাহ, যিনি ডুয়েট ভর্তি পরীক্ষায় 2021-22 সেশনে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার অর্জন করেছেন, এবং সজীব গেইন, একজন প্রতিভাবান শিক্ষার্থী, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ। আমরা প্রথমেই আমাদের বিশেষ অতিথিদের কাছে যাব এবং তাদের কাছ থেকে তাদের পরিচয়টা জেনে নিব। আমি আমানুল্লাহকে অনুরোধ করছি তার পরিচয়টা দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। লাইভের সাথে সংযুক্ত সকলকেই সালাম জানাই শুরুতেই। আর ধন্যবাদ জানাই হোসেন আলী ভাইকে আপনার এই গ্রুপে, আপনার এই পেজের এই লাইভ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এখানে অংশগ্রহণ করতে পেরে অবশ্যই আমি বেশ আনন্দিত। আমার নাম হচ্ছে ঠিক আছে। মোহাম্মদ আমানুল্লাহ। আমি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের ৩য় বর্ষের একজন নিয়মিত ছাত্র। আমার বাড়ি হচ্ছে ভোলা জেলা, বরিশাল বিভাগের। আর আমি পড়াশোনা করেছি চট্টগ্রামের একটি বেসরকারি পলিটেকনিকে। এটুকুই আমার পরিচয় আপাতত। সজীব ভাই বলেন। ধন্যবাদ আমানুল্লাহকে। আমি আমানুল্লাহকে একটু অনুরোধ করব যে আপনার ফোনটা একটু হয়তো ল্যান্ডস্কেপ মোডে আছে। এটা যাই হোক। আমার এটা আইফোন, তো এটা ল্যান্ডস্কেপ ছাড়া হয় না। আচ্ছা, যাই হোক। আমরা এবার সজীব গেইনের কাছে যাব এবং তার পরিচয়টা শুনবো। সজীব গেইন। আজকের এই লাইভে সংযুক্ত সবাইকে আমার সালাম এবং নমস্কার। আমি শুরুতেই ধন্যবাদ দিতে চাই সিভিল ইঞ্জিনিয়ারিং স্কুলকে এবং হোসাইন আলীকে একটি সুন্দর আয়োজন করার জন্য। আজকের এই লাইভ থেকে আশা করি ডুয়েট ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা অনেক বেশি উপকৃত হবেন। এবং আমার পরিচয় হলো, আমার নাম হলো সজীব গাইন। পড়াশোনা করছি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগে 3য় বর্ষ প্রথম সেমিস্টার, এবং আমার বাসা হলো বরিশালে, এবং পড়াশোনা করেছি বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট থেকে। আপাতত এইটুকুই আমার পরিচয়। ধন্যবাদ সজীব গেইনকে। প্রিয় দর্শক, যারা আপনারা লাইভ দেখতেছেন, আপনারা আপনাদের প্রশ্ন কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমরা এই অনুষ্ঠানের একদম শেষ অংশে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমরা একেবারে কথা না বাড়িয়ে মূল পর্বে প্রবেশ করি। আমি শুরুতেই আমানুল্লাহ আমানকে অনুরোধ করব ডুয়েট ভর্তি পরীক্ষার জন্য যে তার অভিজ্ঞতা এবং তিনি কি কলা কৌশলে পড়াশোনা করেছিলেন সে সম্পর্কে বিস্তারিত বক্তব্য তুলে ধরার জন্য আমি আমানুল্লাহ আমানকে অনুরোধ করতেছি। আমানুল্লাহ আমান। হ্যাঁ, হুসাইন ভাই, আমি একটা সেকেন্ড সময় নেব। ওকে ওকে। আমি কিছু কি ওয়ার্ড লিখে রেখেছিলাম, যেভাবে পুরো বক্তব্যটা উপস্থাপন করতে পারবো। হ্যাঁ, ধন্যবাদ। তো শুরু যদি করি, অবশ্যই প্রত্যেকটা ডিপ্লোমা স্টুডেন্টকেই ডুয়েট ভর্তি পরীক্ষার প্রস্তুতি হিসাবে গাজীপুরে আসা প্রয়োজন। এটুকু দিয়ে শুরু করব। এইটুকু মাইন্ড সেট আপ আছে, এটা চিন্তা করে আমি পরবর্তী যে গাজীপুর এসে কিভাবে ওই স্টুডেন্টটা নিজেকে প্রিপেয়ার করবে সে আলোকে বলবো। প্রথমত, ভর্তি পরীক্ষা একটা বিশদ বা একটা আমানুল্লাহ লম্বা আমান, আপনার কথাটা ঠিক মতো শোনা যাচ্ছে না।
হ্যালো, এখন শোনা যাচ্ছে? সজীব গাইন দাদা, আপনি বলেন, এখন শোনা যাচ্ছে? আচ্ছা, সাময়িক সমস্যার জন্য আমরা দুঃখিত। আমার মনে হয় যে হ্যাঁ, এখন শোনা যাচ্ছে তো? টেকনিক্যাল কিছু প্রবলেমের জন্য আমরা আমানুল্লাহ আপনার কথাগুলো শুনতে পারতেছি না স্পষ্ট। আমরা একটু অপেক্ষা করব। এখন শোনা যাচ্ছে হোসেন ভাই? হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে। আপনি শুরু করেন। আচ্ছা, আমি জানি না কতটুকু শুনছেন। প্রথমে কয়েকটা কথা বলছি যে প্রত্যেকটা ডিপ্লোমা স্টুডেন্টকে আমি অবশ্যই এই অ্যাডভাইসটা করব যে অবশ্যই তার সপ্তম পর্বের শেষে ডুয়েট ভর্তি পরীক্ষার যেই প্রস্তুতি আছে সেটা গ্রহণের জন্য অবশ্যই গাজীপুরে আসুক, এই অ্যাডভাইসটা দেব। তো এইটুকু সবাই মানবে ভেবে আমি পরবর্তী বক্তব্যগুলো দিচ্ছি যে গাজীপুরে আসা বা অ্যাডমিশন প্রিপারেশন শব্দটা হয়তো খুব ছোট, কিন্তু এটা একটা লং একটা প্রসেসের বিষয়। এখানে অনেক ডেডিকেশন, হার্ড ওয়ার্ক, অনেক স্যাক্রিফাইস লাগে। তো প্রত্যেকটা স্টুডেন্টকে এই বিষয়গুলো আগে থেকে নিশ্চিত করেই আসতে হবে, বা এখানে এসেও যেন তাদের ঐরকম অধ্যবসায় থাকে যে এই বিষয়গুলো তারা নিশ্চিত করতে পারবে। কেননা চান্স পাওয়া বা এক্সাম দেওয়া বা অন্যান্য আ ক্যান্ডিডেটদের সাথে লড়াই করা অনেক পরে। আগে নিজের সাথে লড়াই করতে হবে। প্রত্যেকটা স্টুডেন্টকেই এখানে প্রত্যেকটা ভর্তি যোদ্ধাকে আগে নিজের সাথে লড়াই করে নিজেকে শেষ দিন অবধি একজন যোগ্য প্রার্থী হিসেবে গড়ে নেওয়া এই যে যুদ্ধটা আছে সেটা লড়তে হবে। তো এই প্রস্তুতিগুলো অবশ্যই নিয়ে আসতে হবে। এর ভিতরে আসে ফিন্যান্সিয়াল ক্রাইসিস চলে আসে। তো প্রত্যেকটা স্টুডেন্টকে এই জিনিসটা মেক সিউর করতে হবে যাতে ও স্মুথলি ওর যে অ্যাডমিশন পিরিয়ডটা আছে সেটা সারভাইভ করতে পারে। আশা করি এইসব বিষয়ে হোসেন ভাই আরো দিক নির্দেশনা দিয়ে এসেছেন, প্লাস সামনেও দিবেন। আ এরপরে হচ্ছে যে পড়াশোনা করব, আমি ডুয়েটে চান্স পাবো। এই জিনিসটার মাইন্ডসেট আপ নিয়ে আসতে হবে। আমি এখানে আসলাম পিকনিক করতে আসবো বা আ গাজীপুর এক্সপ্লোর করতে আসবো, ডুয়েট এক্সপ্লোর করতে আসবো, বা নিজের আ সার্কেলে বলতে পারবো যে আমি ডুয়েটে গেছি, প্রিপারেশন এ গেছি। এরকম লেম রিজন এ নয়, বরঞ্চ আমি ডুয়েট জয় করে আসবো এইরকম চিন্তাভাবনা নিয়ে গাজীপুরে আসুক। আর গাজীপুরে আসার পরে পড়াশোনার ক্ষেত্রে বলব, আ ১ম ওরা বুঝবে না। নিজে বুঝবে না। সো অ্যাডমিশন এর কোচিং এর আন্ডারে আসুক বা কোনো বড় ভাই, পরিচিত ভাইয়ের মাধ্যমে আসুক। তাদের কাছ থেকে ১ম কয়েকদিন আমি বলব বিশদে পুরো অ্যাডমিশন জার্নিটা শুনে নেওয়া দরকার। আ যে কাজটা এখন আমরা করব, যদি কেউ আ আমার কাছে মনে হয় যে একা আমাদের কথা না শুনে আরো কয়েকজনের কথা শুনুক। গাজীপুরে এসে ১ম ২-১ দিন অন্ততপক্ষে বিভিন্ন রকম ভাইদের কাছে গিয়ে তাদের কাছ থেকে পরামর্শ নিক। এইসব কাজগুলো করুক প্রথমত। আর এরপরে এইসব কাজ করার পরে আশা করি ও নিজে ডিসিশন কিছুটা মেক করতে পারবে। তার কিভাবে পড়া উচিত, আ কোন জিনিসটা পড়া বেশি উচিত, কোনটা বাদ দেওয়া উচিত, কোন অভ্যাসগুলো গড়ে তোলা উচিত, কোন অভ্যাসগুলো বর্জন করা উচিত। এই সবকিছু বুঝে যাবে আশা করি। এই পড়াশোনার ক্ষেত্রে বলব, আ একটা স্টুডেন্ট সবচেয়ে বেটার অনেক স্ট্র্যাটেজি আছে পড়ার। শর্টকাট পড়তে পারে সে চাইলেই। আ বা একেক স্টুডেন্টের উপর নির্ভর করে তার কিরকম স্ট্রেংথ, তার কিরকম উইকনেস। ফর এক্সাম্পল কোন স্টুডেন্ট আছে সে অল্প পড়েই কিংবা আপনার খুব যেসব ভাইটাল টার্ম গুলো আছে একটা ম্যাথের বা একটা চ্যাপ্টারের ওগুলো পড়ে সেই কভার করতে পারে। আবার অন্য আরেকটা স্টুডেন্ট আছে তার সহজে হয় না। তার অনেক টাইম লেগে যায়। বা ওকে অনেক কিছু গেটে পড়াশোনা করা লাগে। সো ডিপেন্ড করে ওই স্টুডেন্টের উপরে সে কিরকম। সো আমার কাছে প্রথমত নিজেকে এই জানার চেষ্টা করতে হবে। নো থাইসেলফ বলে একটা ইংলিশে প্রবাদ আছে। নিজেকে জানুন। নিজেকে জেনে তার ওই নির্দিষ্ট যে স্ট্র্যাটেজিটা সে কি বেশি পড়া লাগবে বা বিশদে পড়া লাগবে, বা কি সে মেইন বই পড়বে অনেক। এইসব জিনিসগুলো ১ম এই বের করে নেওয়া উচিত। আর সেই ১ম আসার পরে কয়েকটা কোচিং এর যে উইক টেস্ট বা কোচিং এর সাথে তার জার্নির সাথে সে বুঝে যাবে আশা করি। সো আমি একটু ডিটেইলস এ বলতেছি একদম শুরু থেকেই। এরপরে হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে যদি বলি আমি, আ আমার ব্যক্তিগত অভিমত থাকবে স্টুডেন্টরা একটু ডিটেইলস পড়ার জন্য বা একটু টাইম নিয়ে অনেক কিছু পড়ার জন্য। রিজন হচ্ছে কি, ডুয়েট আমার ব্যক্তিগত মতে ডুয়েট কোয়েশ্চেন প্যাটার্ন গুলো বিগত বছরগুলোতে যেই ট্র্যাডিশনাল কোয়েশ্চেন আসতো, মনে হয় আমার কাছে যে আ কোন স্পেসিফিক ছোটখাটো বই পড়লে হয়ে যেত।
তো এখনকার কোশ্চেন গুলো আরো মাইন্ড স্টর্মিং, আরো স্টুডেন্টের কাছে ডিমান্ড করে যে সে যেন অনেক ডিটেইলস জানে। ফর এক্সাম্পল ডিপার্টমেন্টের কোশ্চেন গুলো বিগত 2 বছরে বেশ ঘুরানো পেছানো, বা একটা স্টুডেন্টকে ইন ডেপথ নলেজ থাকা লাগবে এরকম একটা ডিমান্ড করে আমার কাছে মনে হয়। সো এই ডিমান্ড ফুলফিল করার জন্য আমার কাছে স্টুডেন্টের প্রতি অ্যাডভাইস থাকলো যে যাতে ইন ডেপথ পড়াশোনার চেষ্টা করে। সেই ক্ষেত্রে কি করতে পারে? মেইন বই। প্রথম কথা হচ্ছে মেইন বই পড়ার কোনো বিকল্প নাই। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন হোসেন ভাই? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। আমাকে একটু টাইম টু টাইম একটু হ্যাঁ, হ্যাঁ জানাবেন যে শোনা যায় কিনা। অবশ্যই। তো আমার কাছে স্টুডেন্টদের প্রতি যে অ্যাডভাইস থাকবে যে ইন ডেপথ নলেজ নেওয়ার জন্য আ একটা চ্যাপ্টারের কি করতেছি আমি, বা ফর এক্সাম্পল স্টুডেন্টরা রিলেট করতে পারবে। ফিজিক্সের ধরেন একটা অধ্যায় আছে দ্বিমাত্রিক গতি, ফিজিক্সের একটা অধ্যায়। তো ওই স্টুডেন্টরা যেন নিজে, নিজে বই খাতা ছাড়াই বা নোট ছাড়াই দ্বিমাত্রিক গতি কি, এখানে কি করা হয়, এখানে কোন, কোন ফ্যাক্টর কাজ করে, কেন কাজ করে এইটুকু মিনিমাম ইন ডেপথ নলেজ গ্রহণ করা দরকার আমার কাছে মনে হয়। এটা শুধুমাত্র একটা অধ্যায়ের কথা বলছি। আ আমার কাছে মনে হয় পুরো আপনার ডিপার্টমেন্ট থেকে নন বলেন অনেক কিছুই এরকম বুঝা যায়। এবং সেটা আমার কাছে মনে হয় পরবর্তীতে সে ভার্সিটিতে উঠার পরে বা পরবর্তী জীবনে এই জিনিসগুলো কাজে দিবে। ইন ডেপথ নলেজের জন্য বললাম, বই পড়ার জন্য। বইয়ের ভিতরে আমি কয়েকটা নাম নোট করে রাখছি। আশা করি পরবর্তী হয়তো কোয়েশ্চেন করবে। আ ফিজিক্স এর জন্য আমি আমির ইসাকের বই আছে সেগুলো পড়ার কথা বলব। এছাড়া শাহজাহান তোপনও পড়ে। শাহজাহান তোপন দিয়ে শুরু করে আমির ইসাকের ২ টো বই পড়তে বলব। কেমিস্ট্রির জন্য বলব যে হাজারি নাগের বই আছে। আ ওই আশা করি রাইটারের নাম অনুসারে বইগুলো খুঁজে নিবে স্টুডেন্টরা। হাজারি নাগের বইটা পড়ার উপদেশ দেব স্টুডেন্টদেরকে। আ তারপরে আছে আমাদের ম্যাথমেটিক্স এর জন্য অক্ষরপত্রের বইগুলো আমার কাছে ভালো লাগছে। অক্ষরপত্রের যে ২ টা বই পড়ি আমরা, এই ২ টো বই এনাফ আমার কাছে মনে হয়। আর ইংলিশের জন্য হচ্ছে চৌধুরী অ্যান্ড হোসাইনের বই আছে। ওই বইটা আমার কাছে বেশ ভালো লাগছে। তো ইংলিশের জন্য তবুও ফ্রিডম আছে। যেকোনো একটা বই পড়লেই হবে। ইংলিশের সিলেবাস অনুযায়ী। আর ডিপার্টমেন্ট অনুযায়ী আমি যেহেতু সিভিলের আমি বলব ডিপার্টমেন্টের ২ টো বই পড়ার। ১ম এ প্রযুক্তি দিয়ে শুরু অত্যন্ত করার কথা বলব। দুঃখিত, আমি একটু আমানকে ইন্টারাপ্ট করতেছি। আর যারা ডুয়েট ভর্তি পরীক্ষা, মানে আমরা যারা ডুয়েট ভর্তি ইচ্ছুক আছো, তাহলে তারা একটু খাতা কলম নিয়ে বসো। তোমার ভাইয়া যেই ইনস্ট্রাকশন গুলো দিচ্ছে সেগুলো একটু লিখে রাখো। আশা করি তোমাদের অ্যাডমিশন জার্নিতে সেগুলো খুবই কাজে লাগবে। ঠিক আছে? তো আমি আবারও আমানকে অনুরোধ করব যে তার কথাগুলো কন্টিনিউ করার জন্য। লাইভটা তো সেভ থাকবে না ফেসবুকে? হ্যাঁ, এটা হয়তো সেভ থাকবে, বাট লিমিটেড সময়ের জন্য। অনেক দিন পরে, এটা ১ মাস পরে মেবি ডিলিট হয়ে যাবে এটা। আচ্ছা ঠিক আছে। তবু স্টুডেন্টরা আরেকবার একটু আ প্লে করে আমি যা, যা ইনফরমেশন দিছি চাইলেই টুকি করে রাখতে পারবে আরকি পরবর্তীতে। যাই হোক ধন্যবাদ, আপনি ভালো একটা কথাই বলছেন। তো যেটা বললাম যে আমি যেহেতু সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, তো বলব যে প্রযুক্তি দিয়ে শুরু করার কথা। প্রযুক্তি একটু বেসিক আ বই। এরপরে অপটিমাম এর একটা বই আছে। আ বইটা অপটিমাম এর বইই বলে আমরা। অপটিমাম এর সিভিল বই। এই ২ টা বই পড়তে বলব আমার কাছে ব্যক্তিগতভাবে। তো এই বইগুলো পড়লে কি, আর পড়ার যে কথাটা বললাম যে ট্রাই করতে হবে এই চ্যাপ্টারটা আমি কি পড়তেছি, কেন পড়তেছি, এখানে কি, কি জিনিস কাজ করতেছে, কেন কাজ করতেছে একটু যাতে নিজে, নিজে বুঝে। আপনাকে কোচিং এ বলেন বা আপনার আ যার কাছে প্রাইভেট পড়েন বলেন বা টিউটর, সবকিছু আপনাকে নলেজ চাপাই দিবে আপনার উপর যে এটা এভাবে হইছে তাই এভাবে করব। কিন্তু এই জিনিসগুলা ততদিন বেশিদিন মাথায় সাস্টেইন করে না। যদি আপনি নিজে, নিজে বুঝতে পারেন যে কেন হইছে, হ্যাঁ রাইট এটা তো এভাবে হওয়ার কথা। তখনই এই জিনিসটা বেশিদিন সাস্টেইন করে। আর এইটাই হচ্ছে মানে অ্যাডমিশন যে কম্পিটিটিভ এক্সাম গুলাতে সবচেয়ে বড় একটা অস্ত্র বলবো, হাতিয়ার বলবো স্টুডেন্টদের। যে যত বেশি নলেজ সাস্টেইন করানো যায়। কেননা শেষের দিকে আপনার একাধারে ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, ইংলিশ ডিপার্টমেন্টের হিউজ সিলেবাস থাকে। তো ওইসব নলেজ যেগুলো আপনার মাথায় দীর্ঘদিন থাকে বা আপনি ক্লিয়ার থাকেন, সেটাই শুধুমাত্র আপনার সম্বল হিসেবে ওই ভর্তি যুদ্ধের ২ ঘন্টায় কাজে লাগবে। তো আমি এইজন্য বারবার এই উপদেশটা দেব। আর আরেকটা বিষয় হচ্ছে নোট করতে হবে। পড়াশোনা শুধু করলেই হবে না, নোট করতে হবে। পড়াশোনার আমার কাছে যে ফিলোসফি সেটা হচ্ছে আ পড়াশোনার সবচাইতে জিরোথ ল, মানে একদম মূল বিষয় হচ্ছে পড়বেন আর ভুলবেন আপনি। এটা খুব স্বাভাবিক। হয়তো খুব গুটি কয়েক মানুষ লাকি আছে যারা পড়লেই হয়তো মনে থাকে। কিন্তু মুষ্টিমেয়ের ক্ষেত্রে বা মুষ্টিমেয় ক্ষেত্রেই দেখা যায় যে ভুলতে হবে আপনাকে।
এই ভুলবেন পড়বেন এই চক্রাকারে আপনি একটা সময় শিখতে পারবেন যে কোনো কিছুই। খুব কম মানুষই আছে, আমি বললাম তো একবারে শিখে যাবেন। তো যেটা বললাম যে নোট করতে হবে। যেহেতু আপনি ভুলে যাবেন, এই ভুলাটা রোধ করার জন্য আপনাকে নোট রাখতে হবে। যাতে কি হয়, ধরেন আপনি একটা চ্যাপ্টার পড়লেন আজকে। চ্যাপ্টারটা ক্লিয়ার করতে আপনার ধরেন ৫ ঘন্টা টাইম লাগলো। আপনি চ্যাপ্টারটা বাদ দিলেন, অন্যান্য চ্যাপ্টারে আপনি জাম্প করলেন, অন্যান্য সাবজেক্টে জাম্প করলেন। ২-৪ মাস পরে আবার এই চ্যাপ্টারটা আজকে যেটা পড়লেন সেটা পড়া লাগতেছে। বা এইটারই এক্সাম আছে আপনার। তখন কিন্তু আবার ৫ ঘন্টা সময় দিয়ে এটা পড়া যাবে না। তো কি করতে হবে? আমি এই যে আজকে ৫ ঘন্টা টাইম দিছি, এইটার ইকুইভ্যালেন্ট নোট আমার কাছে বানায় রাখতে হবে। যে আমি কি নলেজ গেদার করছি। কিছু জিনিস হয়তো আপনি বুঝবেন না, সেগুলো লিখে রাখতে হবে। পরবর্তীতে শর্টকাট যাতে মাথায় আসতে পারে বা পুরো জিনিসটা সিকোয়েন্স যাতে মিলাইতে পারেন। সো নোটের ইয়াতে ঢুকবো, যেহেতু নোট একটা খুব ইম্পোর্টেন্ট বিষয়। আ নোট করতে হবে একটা স্টুডেন্টকে। শুরুর দিকে হচ্ছে যেটা বললাম, একটা চ্যাপ্টার পড়ার ১ম এ একটা ডিটেইলস নোট থাকবে যে আমি কি বুঝছি এই চ্যাপ্টার থেকে। অর্থাৎ ৫ মাস পরে হোক বা ১ বছর পরে হোক, আমি যাতে ওই চ্যাপ্টারটা যেটা আমি ৫ ঘন্টা সময় লাগাই ১ম বার পড়ছি, সেটা যাতে এবার আমার ১ ঘন্টা সময়তে হয়ে যায়। বা যত কম সময়ে হয়ে যায়। মানে টাইম রিডিউস করে ফেলতে হবে। এইটা একটা বিষয়। আ এই নোটের ক্ষেত্রে আপনার ফ্রিডম আছে। আপনি কি প্রতি লাইন বাই লাইন লিখবেন, প্রতিটা ইকুয়েশন লিখবেন, ইকুয়েশনের কি ডেরিভেশন লিখবেন, কোত্থেকে ডেরিভেশন আসছে সব আপনার কাছে। আবার আপনি চাইলে শর্টকাটও লিখতে পারবেন। মূল কথা হচ্ছে আমার উদ্দেশ্য যে গোল, সেই গোলটা সার্ভ করতে হবে যাতে আমি পরবর্তীতে আবার কম সময়ে এই চ্যাপ্টারটা রিভিশন দিতে পারি। তো এভাবে আপনি ফিজিক্সের নোট করবেন, কেমিস্ট্রি নোট করবেন, ইংলিশের মোটামুটি সবকিছুই নোট করা লাগে। আ ইংলিশের নোট একটু কম। ইংলিশের বিষয়গুলো আমাদের সিলেবাস কম। আ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট এগুলো ভালো করে নোট করে পড়বেন। আর নোটগুলা আস্তে আপনার রিডিউস হয়ে যাবে। যেটা বললাম, আ ৫ মাস পরে আপনাকে দেখা যাবে সব চ্যাপ্টার পড়া লাগে একসাথে বা সব সাবজেক্ট পড়তে হবে। তখন আপনার প্রতিটা চ্যাপ্টারের ডিটেইলস নোট করার সুযোগ থাকবে না। তো তখন আপনাকে কি করতে হবে? এই নোট থেকে আবার লাস্ট নোট বানানোর চেষ্টা করতে হবে। সেইখানে এখন শুধুমাত্র গুরুত্বপূর্ণ যে ইকুয়েশন, গুরুত্বপূর্ণ টার্মস যেটা অবজেক্টিভ এ আসতে পারে, এরকম বিষয়গুলো করে আ ১ পেইজে যাতে একটা চ্যাপ্টার আসে যায় বা ১ পেজে ২ টা চ্যাপ্টার এসে যায়, এতটা এক্সক্লুসিভ শর্ট নোট করে ফেলতে হবে। তো এই নোটটাই আপনার আল্টিমেটলি শেষের দিকে ডুয়েট এক্সামে বলেন বা শেষের দিকে যে মডেল, প্রি মডেল দেন সেগুলাতে লাগে। তো এভাবে নোটের যে ডিসেন্ডিং করে নিতে হবে আপনার কাছে। আরেকটা হচ্ছে নিজেকে প্রিপেয়ার্ড রাখার জন্য, নিজেকে যাচাই করার জন্য চেষ্টা করতে হবে। একদম ডে 1 থেকে আপনার। আমি যেটা করতাম, নিজেকে একটু মানে চ্যালেঞ্জের ভিতরে রাখতাম। আমার কাছে অ্যাডমিশন এটা করতাম আমি অ্যাডমিশনের ভিতরে। চ্যালেঞ্জটা কিভাবে করতাম? ধরুন আমার কালকে একটা এক্সাম আছে। আ ধরুন ফিজিক্স এর উপরে একটা এক্সাম আছে। তো আমি চেষ্টা করতাম যে ১০ দিন আমি ফিজিক্স পড়ব না। বা একটা নির্দিষ্ট সময় ফিজিক্স পড়ে যাব না। আ আরেকটু সহজ করে বুঝাই। সচরাচর কি হয়, স্টুডেন্টরা একটা এক্সাম থাকলে আগের রাত বা অন্যান্য ২-৩ দিন ধরে পড়ে পরের দিন এক্সাম দিতে যায়। তো আমার ছোট্ট মেধায় বা আমার ফিলোসফিতে যেটা আসে যে এভাবে একটা স্টুডেন্ট অনেক কিছু গলদকরণ করে নলেজ নিয়ে গিয়ে খাতায় আউটপুট দেয়। সেটা অ্যাকচুয়ালি নিজেকে যাচাই করা হয় না। হয়তো মার্ক উঠে আসবে, কিন্তু যেহেতু অ্যাডমিশনের আগেই আমার মার্ক মেইন না, আমার সিলেবাস কভার করা, নিজের নলেজ কে যেটা বললাম ইন ডেপথ করা, এটা আমার মূল পারপাস। তাহলে আমাকে এই স্ট্র্যাটেজি ফলো করতে হবে। তো আমি যেটা বললাম যে কালকে কোনো একটা এক্সাম থাকলে ওই এক্সামের পড়া মিনিমাম ৮-১০ দিন আগে। এমন হইছে আমি ২০-২৫ দিন আগেও শেষ করে দিছি। মানে ২০-২৫ দিন ওই চ্যাপ্টারটা ধরিও নাই বা ওই সাবজেক্টটা ধরিও নাই। ২০-২৫ দিন পরে যাই দেখবো আমি কি আমার কাছে মাথায় আছে। তো এভাবে করলে কি হইতো যে মার্ক একটু কম আসতো। আমার শুরুর দিকের এক্সাম গুলোতে। কিন্তু আমি বুঝতে পারতাম আমার কোন জিনিসটা পড়া হইছে, কোন জিনিসটা পড়া হয় নাই। কোথায় আমার দুর্বলতা আছে। আ কোন জিনিসটা আমি একদম রিয়াল ভাবে বুঝছি। তো এইভাবে ডিফারেনশিয়েট করলে ধরেন আপনার আলাদা হয়ে যাবে বা ডিফারেনশিয়েট করলে আপনার কাজটা সহজ হয়ে যাবে। পরবর্তীতে গিয়ে আমার আবার প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি পড়া লাগবে না। এখন আমি জানি আমার দুর্বলতা কোথায়। আমি ওই দুর্বলতার পয়েন্ট গুলাই আ কভার করার চেষ্টা করব। তো এইটা একটা বিষয়। সো এটা করার জন্য আপনাকে সচরাচর এক্সাম দিতে হবে। আমি বলব একটা স্টুডেন্টকে প্রতি সপ্তাহে অন্ততপক্ষে ৩ টা এক্সাম দেওয়ার চেষ্টা করব। একটু বেশি হয়ে যায় হয়তো, কিন্তু এটা খুবই উপকারী আমার কাছে মনে হয়। প্রতি সপ্তাহে ৩ টা করে এক্সাম দেওয়ার কথা বলব। আর আশা করি এইটুকু। আ এরপরে আবার বলব। সজীব দাদাকে একটু সুযোগ দেওয়া যাক নাকি?
কিছু কি মিস ধন্যবাদ করে গেলাম? আমানকে। খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা সে প্রদান করছে। তার টপিক গুলো আমি যদি আরেকটু যদি সারসংক্ষেপ বলি, সে প্রথমেই যে কথাগুলো বলছিল যে প্রথমেই যে গাজীপুর আসতে হবে এবং সেটার জন্য ফাইন্যান্সিয়াল যে কিছু ক্রাইসিস থাকে, আমরা আসলে ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ড থেকে আসি, আমাদের ফিনান্সিয়ালের একটা বিষয় থাকে মোস্ট অফ দ্য কেসে। তো সেই জিনিসটা একটু কাটিয়ে উঠতে হবে। এবং দ্বিতীয় যে কথাটা তিনি বলছিলেন যে মাইন্ডসেটটা আমাদের এখানে, মানে অ্যাডমিশন এটা কিন্তু খুবই শখের জিনিস না, বা খুবই যে ভালো লাগার জিনিস এটাও কিন্তু না। এখানে এসে পরিশ্রম করতে হবে, পড়তে হবে, আহ নতুন পরিবেশের এসে নতুন করে নতুন পরিবেশে এসে খাপ খেয়ে নেওয়ার একটা বিষয় থাকে। সো মাইন্ডসেটটা এখানে খুব বেশি আমার মনে হয় যে কার্যকর, যে এখানে অ্যাডমিশন দিতে এসেছে, চান্স পেতে হবে, এই মাইন্ডসেটটা নিয়ে আমার মনে হয় যে এগোনো দরকার। এরপরে সে আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, সেটা হচ্ছে ডিটেলস পড়াশোনা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন যেটা হয়, এখন সে আসলে তার কথায় এই জিনিসটা ইনক্লুড করেছে যে আহ যে যে ডিটেলস এখন কিন্তু এই যে ডিটেলস পড়াশোনা না করলে কিন্তু খুব একটা ভালো করা যায় না। ঠিক আছে, এই জন্য তোমরা যারা অ্যাডমিশনে আসবা তারা একটু চেষ্টা করবা প্রথমবার চেষ্টা করবা, অর্থাৎ প্রথমবার যখন তোমার সিলেবাস শুরু করতেছো, কোনো একটা অধ্যায় দেখতেছো, সেখানে তোমরা চেষ্টা করবা যে ডিটেলসে পড়ার, ওই জিনিসটা মানেটা কি আসলে। আহ তুমি তখনই এই জিনিসগুলো উপভোগ করা শুরু করবা। পড়ালেখা কিন্তু উপভোগ্যময় কার কাছে, যা আসলে পড়াশোনা যে একদম বুঝে বুঝে করে, যার কাছে যে আসলে জিনিসটা বুঝে, যে আসলে জিনিসটা, হ্যাঁ এই জিনিসটা এইভাবে করতেছি, এই জিনিসটার মানে হচ্ছে এইটা। তো অবশ্যই আমার আসলে যারা ডুয়েট অ্যাডমিশনে আসবা, তোমরা চেষ্টা করবা যে যেই জিনিসটা পড়তেছো সেটা যেন বুঝে বুঝে করো। ঠিক আছে, চমৎকার একটা কথা বলছে। এরপরে আরেকটা জিনিস বলছে, সেটা হচ্ছে এটাও কিন্তু সত্য কথা, যে একমাত্র আমরা জানি যে বিদ্যাসাগর ছিল যে পড়াশোনা এক পাতা পড়তো, এরপরে কি করতো, বইয়ের পাতা চিরে ফেলে দিত। তো আমরা তো কিন্তু বিদ্যাসাগর না, আমরা মানুষ, আমরা অসাধারণ না, আমরা সাধারণ। এবং আমরা পড়বো ভুলে যাব, এই যে পড়বো ভুলে যাব, এই সাইকেলের মধ্য থেকে কিন্তু আমরা আবার সেই জিনিসটা আমাদের ব্রেন্ডে ক্যাপচার হয়ে থাকবে। তো যাই হোক, অনেক চমকপ্রদ কথাগুলো আমানুল্লাহ আমান তুলে ধরেছে। এবং বলাই বাহুল্য, সে কিন্তু 2021-22 সেশনে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে প্রথম স্থান অধিকার অর্জন করেছে। তো অবশ্যই তার যে দিক নির্দেশনা গুলো দিয়েছে, অবশ্যই ফলো করলে আশা করি ভালো ফলাফল পাওয়া যাবে ইনশাল্লাহ। তো এখন আমরা সজীব গেইনকে অনুরোধ করব ডুয়েট অ্যাডমিশন নিয়ে তার দিক নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরার জন্য। সজীব গেইন। ধন্যবাদ হোসেন আলীকে। তো আমি আসলে আমানের কথা থেকে শুরু করব। সেটা হলো, আমান একটা কথা বলছিল শুরুতেই যে গাজীপুর আসার পরে পড়াশোনার আগে হইলো নিজের সাথে যুদ্ধ করা। এটা হলো সব থেকে বড় বিষয়। তো তুমি মনে করো পড়াশোনা শুরুতে এসে খুব বেশি করলা, কিন্তু মাঝপথে ঝরে গেলা, বা কোনো একটা কারণে তুমি পড়াশোনা ছাড়ে দিলা, আসলে এইটা করা যাবে না। তোমার সর্বপ্রথম টার্গেট থাকবে কি, যে আমি আজকে গাজীপুরে আসছি, আমি গাজীপুর ছাড়বো ওই দিন যেদিন আমার ডুয়েট ভর্তি পরীক্ষা শেষ হবে, আমি ওই দিন গাজীপুর ছাড়বো। এর আগে আমি ডুয়েট ছেড়ে যাব না। তার মানে আমার সর্বপ্রথম কাজ হইলো নিজের সাথে যুদ্ধ করা। এখন যুদ্ধটা আমার অনেকভাবেই করতে হবে। সেটা হলো, আমরা যখন পলিটিক্যালি থাকি, তখন আসলে আমাদের দৈনন্দিন যে জীবনযাপন রুটিনটা, এটা আসলে খুব এলোমেলো থাকে, একবারে খুবই বাজে থাকে। যেমন যাদের সেকেন্ড শিফটে ক্লাস থাকে, তারা সারাদিন মনে করো 11টা বাজে ঘুম থেকে ওঠে, আর রাতের বেলা ঘুমায় না, শেষ রাতে গিয়ে ঘুমায়, 11টা বাজে ঘুম থেকে ওঠে, 12টা বাজে ঘুম থেকে ওঠে, উঠে গিয়ে তারপরে ক্লাসে যায়। এভাবে চলে। তো আসলে এটা একটা খুব বাজে রুটিন, এটা আমরা সবাই জানি, তাই না? রাতে যদি ঘুম না হয়, তাহলে আসলে আমাদের সারাদিনই ঘুম ঘুম কাটে, কোনো কাজেই মন বসে না। তো যদি আমরা পড়াশোনার দিকে কনসেন্ট্রেটই না করতে পারি, তাহলে আসলে আমাদের সবকিছুই, কোনো কিছুই ভালোভাবে হবে না। তো এই জন্য কি দরকার, এই জন্য আমাদের একটা আমি বলবো খুব সুন্দর একটা রুটিন দরকার। আমাদের যে দৈনন্দিন আমরা পড়াশোনা করব, কখন কি করবো, এর একটা সুন্দর রুটিন থাকা দরকার। এখন এই রুটিনটা কিরকম হবে? এখন অনেকেই আছে যে রাতে পড়তে ভালোবাসে, দেখা যায় অনেকেই রাতে পড়ে। তো আমি যেটা বলবো, যে শুরুতেই বললাম যে আসলে নিজের সাথে যুদ্ধ করতে হবে। এখন তোমার একটা অভ্যাস আছে, তুমি রাতের বেলায় পড়ো, পলিটেকনিক্যাল ছিল, কিন্তু সেই অভ্যাসটাকে এখন পরিবর্তন করতে হবে। তাহলে তুমি কি করবা? তোমার
ঘুমাইতে যাইতে হবে তাড়াতাড়ি এবং সকালে খুব ভোরে উঠতে হবে। এখন তুমি কয়টায় ঘুমাইতে পারো? ধরো তুমি 11টার মধ্যেই আশা করি ঘুমিয়ে যেতে পারো। আর সকালে উঠবা কয়টায়? ধরো 6টায় বা 5টায় উঠলা। যারা আহ মুসলিম আছো তারা ফজরের নামাজ পড়লা, যারা হিন্দু আছো সকালে উঠে একটু প্রেয়ার করলা, প্রার্থনা করলা, করে তখন তুমি পড়তে বসতে পারো। তো আমাদের কিন্তু দৈনিক 6 ঘন্টার বেশি আসলে ঘুমের দরকার হয় না। আমরা জানি যে একটা স্বাভাবিক মানুষের ক্ষেত্রে 6 থেকে 7 ঘন্টা ঘুমাইলেই যথেষ্ট। তুমি এখন একটু 6 ঘন্টা ঘুমাও। 11টায় ঘুমাইতে গেলা, সকাল 5টায় উঠলা বা 6টার মধ্যে তুমি টেবিলে বসে গেলা। তাহলে তোমার কি হবে? তুমি তাড়াতাড়ি ঘুমাইতে গেলা, তোমার ঘুমটা ক্লিয়ার হলে তুমি সারাদিন খুব সুন্দরভাবেই কিন্তু পড়াশোনা করতে পারবা। এরপরে তুমি কোন টাইমে কি পড়বা এইটা তোমার উপরেই অনেকটা নির্ভর করবে। তবে আমার একটা সাজেশন থাকবে, সেটা হলো সকালের টাইমটায় আমরা যখন ঘুম থেকে উঠি তখন আমাদের মাইন্ডটা ফ্রেশ থাকে। তো তখন আমরা থিওরি সাবজেক্ট গুলো একটু পড়ার চেষ্টা করবো। যেমন ধরো কেমিস্ট্রি যে সাবজেক্টটা আছে, এটা তুমি ধরো আহ আজকে পড়লে কালকে মনে হবে যে আমার তো এটা কিছুই মনে নাই। এটা একটা মুখস্থ সাবজেক্ট, হয়তো কিছু জিনিস বুঝে পড়তে হবে, তার মধ্যে কিছু জিনিস আছে এটার মধ্যে মুখস্থ, যেগুলো তোমার আসলে মেমোরাইজ করে রাখতে হবে। তাহলে সেগুলো কি হবে? তুমি যদি সকালবেলাতে পড়ো এই সাবজেক্ট গুলা, তাহলে তোমার কাছে এটা অনেক বেশি ইফেক্টিভ হবে। তাহলে তুমি ধরো সকালবেলা ঘুম থেকে উঠেই 1 ঘন্টা বা 1.5 ঘন্টা কেমিস্ট্রি পড়লা। এরপরে ইংলিশ। এখন আগে কিন্তু ইংলিশে তুমি কোনো আমাদের ধরাবাঁধা ছিল না, এখন কিন্তু তোমাকে ইংলিশে আলাদাভাবে পাশ করতে হবে। তার মানে ইংলিশটাও খুব ভালোভাবে কিন্তু এখানে গুরুত্ব দিতে হবে। তাহলে এরপরে তুমি 1.5 ঘন্টা কেমিস্ট্রি পড়লা, এরপরে 1 ঘন্টা ইংলিশ পড়লা। ইংলিশ পড়ার পরে তুমি ধরো সকালের নাস্তা খাইলা। এর পরের যে টাইমটা আছে একদম সারাদিন বা ধরো দুপুরের খাবারের আগ পর্যন্ত তুমি একটা সাবজেক্ট পড়লা, সেটা তোমার চয়েস অনুযায়ী তোমার আহ যেটা ভালো লাগে তুমি সেইভাবে তারপরে পড়তে পারো। তবে আমার সাজেশন ওইটাই, সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তার আগে থিওরি সাবজেক্ট 2টা পড়া, একটা হলো কেমিস্ট্রি এবং একটা হলো ইংলিশ। এইভাবে করে, এবং তোমার যে পড়ালেখার যে সিকোয়েন্স সেটা প্রতিদিনই পড়তে হবে। ধরো অনেকেই আছে কি আহ পুরো সপ্তাহে পড়ে না, শুধু কোচিং এ শুক্রবারে পরীক্ষা থাকে, বৃহস্পতিবার রাতে এসে পড়াশোনা করে এবং সেদিন খুব সারা রাত্র পড়াশোনা করে, পরদিন গিয়ে আসলে তার পরীক্ষাটা খারাপ হয়। কেন? কারণ ও পুরো সপ্তাহে বই ধরে নাই, ওই একদিনে ও গলাৎকরণ করছে, ও সবগুলাই ফেলাইছে। তো এইটা আসলে করা যাবে না। আমাদের পড়ালেখা নিয়মিত থাকতে হবে। আমি যদি 5 ঘন্টা পড়ি, এটা দৈনিক পড়তে হবে। আমি 7 ঘন্টা পড়ি, দৈনিক পড়তে হবে। আমি যে আজকে 5 ঘন্টা পড়ি, এরপর আস্তে 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 করে বাড়াইতে হবে। কারণ আমরা আহ আসলে একটা অ্যাডমিশন স্টুডেন্টের ক্ষেত্রে মিনিমাম হলেও 12 থেকে 13 ঘন্টা পড়াশোনা কিন্তু করা উচিত। তাহলে শুরুতে তুমি ধরো এত পড়াশোনা করতে পারছো না, তুমি 5 ঘন্টা পড়ো, 6 ঘন্টা পড়ো, এরপরে আস্তে আস্তে করে দৈনিক আধা ঘন্টা 1 ঘন্টা করে এইভাবে কিন্তু তুমি বৃদ্ধি করতে পারো। তো যেটা বললাম সেটা হলো রেগুলারিটি থাকতে হবে এবং নিয়ম মাফিক জীবন থাকতে হবে। আর আসলে এরপরে বাকি যে রুটিনটা আছে সেটা তোমার মতো সাজায় নেবা, যে কখন তুমি খাবা, কখন নামাজের টাইমে নামাজ পড়বা, এই জিনিসগুলা তুমি সাজিয়ে নেবা। তবে আমার কথা থাকবে এইটাই, সেটা হলো তাড়াতাড়ি ঘুমাতে হবে 11টার মধ্যে এবং সকালে তাড়াতাড়ি উঠতে হবে। এইভাবে তুমি তোমার মতো করে রুটিনটা সাজায় নিতে পারো। দ্বিতীয়ত আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো তোমার পড়াশোনাকে আসলে তুমি কিভাবে গুছায় নেবা। যেমন আমানুল্লাহ ভাইও কিছু কথা বলে গেছে, যে আসলে নোটের কথা। তো তোমার আসলে সিলেবাসটা কিন্তু হিউজ। তুমি যখন আহ, এখানে অনেকগুলো সাবজেক্টই আমাদের পড়তে হবে, ফিজিক্স পড়তে হবে, কেমিস্ট্রি পড়তে হবে, ম্যাথমেটিক্স পড়তে হবে, ডিপার্টমেন্ট পড়তে হবে, ইংলিশ পড়তে হবে। তার মানে তুমি বুঝতেছো আমাদের সিলেবাসটা আসলে অনেক বড় সিলেবাস। তার মানে তুমি যদি পড়াশোনাকে গুছিয়ে না নাও, এলোমেলো থাকে, তাহলে শেষ পর্যায়ে গিয়ে তুমি হতাশায় পড়বা যে আসলে আমার তো কিছুই হইতেছে না। কিন্তু তোমার পড়াটা যদি গুছানো থাকে তাহলে তুমি বুঝতে পারবে। এখন গুছানোর জন্য কি করতে হবে সেটা হলো নোট করতে হবে। এখন এই গুছানোর জন্য নোট, আমানুল্লাহ অনেক কিছু বলে গেছে নোটের বিষয়ে, তারপর আমি কিছু কথা বলতে চাই। সেটা হলো কিছু স্টুডেন্ট আছে যারা মনে করো 4টা 5টা কালার কলম দিয়া খুব সুন্দর করে সারা দিন বসে নোট করে। যেমন আমানুল্লাহ বলে গেছে না একটা কথা, যে আমাদের যে কোনো জিনিসকে বিশদভাবে পড়তে হবে। এখন অনেকেই আছে ওই দিকটায় না গিয়ে ওই অধ্যায়কে ঘাটাঘাটি না করে সে কি করতেছে, খুব অল্প পরিমাণে পড়তেছে এবং সেটাকে খুব ভালোভাবে নোট করতেছে, লাল কালি দিয়ে, কালো কালি দিয়ে, হলুদ কালি দিয়ে। তো এই কাজে আসলে আমাদের সময় নষ্ট করা যাবে না। আমরা নোট করব, সুন্দর করে গুছাবো, কিন্তু ওই একটা অধ্যায়ের নাম লিখে, আমি এরকম স্টুডেন্ট দেখছি যে অধ্যায়ের নাম লিখে নিচে আস্তে 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 একটা করে ফুল এঁকে দিয়েছে।
এইসব কাজ আসলে করা যাবে না। আমাদের যে সময়টা ব্যয় করতে হবে সেটা ইফেক্টিভ কাজে ব্যয় করতে হবে। ইফেক্টিভ কাজটা কিরকম? ওই যে বিশদভাবে আমাদেরকে পড়তে হবে। এবং আমি কিছু নোট করার ক্ষেত্রে আরো কিছু স্টুডেন্ট দেখেছি, সেটা হলো যে বইয়ে যে ম্যাথ গুলো আছে সেই ম্যাথ গুলোকে উপরে ম্যাথ লিখে হলুদ কালি লাল কালি দিয়ে ম্যাথ লিখে তারপর সমাধান করে। আমি মনে করি এইটা আসলে এগুলো আসলে খুবই একদম মানে সময় নষ্ট ছাড়া আর কিছুই না। তোমার ম্যাথটা তো বইয়েই আছে, তাহলে তোমাকে কেন এই ম্যাথটা আবার খাতায় উঠাইতে হবে? দরকার নাই তো, তুমি তো বই থেকেই করতে পারতেছো। তাহলে তোমার নোট যেটা করতে হবে সেটা হলো ওই অধ্যায়ের বেসিকটা নোট করতে হবে। আসলে আমি এই যে সূত্র আছে, সূত্রের ডেরিভেটিভ গুলা সেইগুলা তুমি নোট করতে পারো, কিন্তু আমার ওই প্রশ্ন লিখে সেগুলার সলিউশন হলুদ কালি কালো কালি এগুলো তো আমার দরকার নাই। তাহলে আমার দরকার কি? আমার বেসিক গুলো দরকার, সূত্রের ডেরিভেটিভ গুলো দরকার। এইগুলোকে কিন্তু আমি নোট করব। আর আমারও বলছে সেটা হলো যে আমরা যে বেসিক বা এইগুলো যে নোট করব সেটার জন্য আলাদা খাতা রাখবো। যেমন অনেকেই আছে, যেমন ফিজিক্সের একটা অধ্যায় পড়ানো হয়েছে গতি, তো গতি অধ্যায় পড়ানো হয়েছে, গতির এখানে নোট করছে। এরপর আরেকটা ক্লাস হয়েছে ম্যাথমেটিক্স এর, সে ম্যাথ ওইখানে নোট করছে। আবার একটা ডিপার্টমেন্ট ক্লাসে সে এইখানে ম্যাথ করছে। এরকম আসলে করা যাবে না। সেটা হলো যেমন ফিজিক্স এর নোট যেখানে থাকবে বেসিকের, সেটা ফিজিক্সেরই থাকবে, আলাদা আলাদা অধ্যায় ওয়াইজ সিরিয়ালে থাকবে। ম্যাথের ক্ষেত্রে ম্যাথেরটা থাকবে, ডিপার্টমেন্টের ক্ষেত্রে ডিপার্টমেন্ট থাকবে। এভাবে হইতে পারে। আর ওই যে বললাম সেটা ওই লাল কালি হলুদ কালি দিয়ে এগুলা দিয়ে আসলে সময় নষ্ট করা যাবে না। আহ ওইটা ইফেক্টিভ কাজ ব্যবহার করতে হবে। সেকেন্ড হলো আমি কিছু টপিকস এখানে করে আনছি। আচ্ছা, আর কি কি বই পড়বো এটাও আসলে আমি বলতে চাইছিলাম, তবে আমার কিছু কথা বলছে সেটা হলো মেইন বইগুলো পড়া। গাজীপুরে অনেক বই আছে যে গাইড বই আর কি, তো ম্যাক্সিমামে গাইড বইগুলোই পড়ে। তবে আমার মনে হয় মেইন বইগুলো পড়লে হবে কি, ও আসলে বেসিকটা ওর ক্লিয়ার হবে। গাইড বইগুলোতে বেসিক কিছুই নেই, শুধু ম্যাথ গুলো উঠিয়ে দিয়ে রাখছে। তো এখান থেকে আসলে তোমার বেসিকটা ক্লিয়ার হবে না। এই জন্য তোমার মেইন বই অবশ্যই পড়তে হবে। আর কেমিস্ট্রির জন্য যে কোনো সাবজেক্টের জন্য মেইন বই পড়তে হবে, যেমন আমান যেটা বললো। আর কেমিস্ট্রির জন্য যেটা হাজারিনাক এইটাও পড়তে পারবো। এবং আমাদের যেটা কেমিস্ট্রি পড়বো, শুধু কেমিস্ট্রিটাকে বইয়ে রাখলে চলবে না, কেমিস্ট্রিটাকে অবশ্যই নিজের মতো একটা করে নোট করতে হবে। কারণ হলো কেমিস্ট্রির মধ্যে বইয়ের মধ্যে অনেক হিউজ একটা মোটা বই, তো এতগুলো তো আসলে আমাদের পক্ষে শেষ করা সম্ভব না। এজন্য আমাদের কি করতে হবে যে আজকে ভাই কোন টপিকসটা পড়াইছে সেই টপিকসটা ওই বইয়ে ওই টপিকস এর উপরে কি কি আছে সেইগুলোকে নোট করে নেওয়া। এখন ওইখানে ওই টপিকস এর বাইরে অনেক পড়া আছে, তো আমি যদি ওই টপিকসটা নোট না করি তাহলে আসলে একটা পর্যায়ে আমার বুঝতে সমস্যা হবে ওই বই থেকে আমি কোন পড়াশোনাটা করবো বা কোনটা পড়তে হবে বা কোনটা পড়তে হবে না। এজন্য ওই যেই ভাই ক্লাসটা নিবে ওই ভাই যেই টপিকসটা পড়াইছে ওই টপিকস এর উপর ওই বইতে কি আছে সেগুলো আমার আসলে নিয়ে নিতে হবে। তো আমার আমি আরো কিছু কথা বলবো, সেটা হলো আমি আমাদের যে মানে কথা সেটা আমি দুইটা ইসে ভাগ করছি। সেটা হলো মানে আমাদের যে প্রিপারেশন নিব সেই সময় আসলে কি কি কাজ করব, আর হলো পরীক্ষার দিনের বিষয়ে কিছু আমি কথা বলবো। যেমন আমাদের আসলে ভর্তি পরীক্ষার দিন কি কি প্রস্তুতি থাকবে, এটা একটা যে আমরা আসলে ভর্তি পরীক্ষার দিন কিভাবে প্রস্তুতি নিব। ভর্তি পরীক্ষার দিনে আসলে আমাদের মাথায় অনেক প্রেসার থাকে যে ভর্তি পরীক্ষা আসলে এদিন কি হবে, আমার কি চান্স হবে কি হবে না, এ নিয়ে আমাদের অনেক প্রেসারে থাকি। তো যেটা হলো এই দিন আসলে তুমি কোচিং এর পরীক্ষা দেবা, এই পরীক্ষাটাকে ওই কোচিং এর পরীক্ষার মতোই নাও। এই দিনটাকে যতটাকে নরমালাইজ করে রাখা যায়। এখন তুমি মনে করো যেই দিন পরীক্ষা সেই দিন সেই দিনের জন্য একটা নতুন শার্ট নামায় রাখলা, নতুন প্যান্ট, নতুন জুতা, এইগুলো না করে আমার মনে হয় তুমি যেভাবে স্বাভাবিকভাবে চলাফেরা করো পরীক্ষার দিনটা ওইভাবে স্বাভাবিক রাখো। যে আমি একটা কোচিং এর পরীক্ষা দিতে যেভাবে চলে গেছি একটা স্যান্ডেল পরে একটা পুরোনো গেঞ্জি পরে যেভাবে আমি স্বাভাবিকভাবে চলাফেরা করি ওইভাবেই চলে যাবো। অর্থাৎ এই দিনটা যে আলাদা নতুন একটা কিছু মানে স্পেশাল কিছু এরকম আসলে নিজেকে ফিল করানোর দরকার হয় না, মানে হয় বলে আমার মনে হয় না। আর ওই দিনে যেমন আমাদের কোচিং এর ভাইরা আমাদের সময় একটা কথা বলতো, সেটা হলো যে এদিন অনেকেই আছে যে যেদিন পরীক্ষা সকালে সেদিন অনেক ফল ফ্রুট কিনে নিয়ে আসে আর কি। তো এইটা আসলে আমার মনে হয় আমরা তো স্বাভাবিকভাবে খাবার-দাবার করি। ঐদিন হঠাৎ করে আমি যখন অনেক বেশি ফল ফ্রুট খাই তখন আমার মধ্যে আ শারীরিক একটা হয় বা বারবার ওয়াশরুমে যাওয়ার একটা প্রবণতা চলে আসে। তো এইটা আসলে কি হবে আমাদের পরীক্ষার মধ্যে একটা খারাপ প্রভাব পড়বে বা সময় অপচয় হবে বারবার ওয়াশরুমে যেতে গেলে। আচ্ছা, এরপর আরেকটা বিষয় আমাদের হলো যে আমরা কোন বিষয়টা দিয়ে
লেখা শুরু করব। আসলে আমি আমার তো 4টা টপিকস থাকবে, তাহলে আমি কোন টপিকস দিয়ে শুরু করব। এখন এটা আসলে তোমার উপর নির্ভর করবে। অনেকের সেটাই করে, অনেকে কেমিস্ট্রি দিয়ে শুরু করে, অনেকে যে ইংলিশ ভালো সে ইংলিশ দিয়ে শুরু করে। তবে আমার মনে হয় শুরু থেকে একটা অভ্যাস করা ভালো, সেটা হলো ম্যাথ অথবা ফিজিক্স দিয়ে। ম্যাথ অথবা ফিজিক্স কেন? কারণ আমাদের তো টাইমটা লিমিটেড, 1 ঘন্টার মধ্যে আমাদের 150 মার্ক লিখতে হবে ননের জন্য। তো এটা আসলে খুব একটা খুব দ্রুতই লিখতে হয়। তো দেখা গেল আমরা যখন ম্যাথ ফিজিক্স করি, এটা কিন্তু আমরা দ্রুত যদি করতে চাই তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে। আর ইংলিশ এবং যেটা কেমিস্ট্রি, এটা থিওরি সাবজেক্ট, এটা আমরা খুব দ্রুত লিখতে পারি, চাইলেই মুখস্থ আছে এটা দ্রুত লিখে ফেললাম। তো মুখস্থ জিনিসটা যেটা থিওরি, সেটা কিন্তু আমি দ্রুত লিখতে পারবো, কিন্তু যেটা ম্যাথ সেটা কিন্তু আমি দ্রুত ক্যালকুলেশন করতে গেলে আমি ক্যালকুলেটরে 5 এর জায়গায় 6 উঠাবো, নাহলে 6 এর জায়গায় কিছু একটা উঠাবো, ভুল করে ফেলবো। তার মানে আমার মনে হয় প্রথম থেকে, যেদিন থেকে কোচিং এর পরীক্ষা শুরু, সাপ্তাহিক পরীক্ষা শুরু হবে, সেই দিন থেকে এই প্র্যাকটিসটা করা ভালো। সেটা হলো ম্যাথ অথবা ফিজিক্স দিয়ে শুরু করা। এই দুইটা শুরু করার পরে ইংলিশ অথবা কেমিস্ট্রির মধ্যে যার যেটা স্ট্রং জোন আছে সে সেইখান থেকে শুরু করতে পারে। তবে ম্যাথ এবং ফিজিক্সটা দিয়ে, দুইটার মধ্যে যেকোনো একটা দিয়ে শুরু করাই ভালো। আর কোশ্চেন নির্বাচনের ক্ষেত্রেও কিছু কথা আছে। যেমন আমাদের আসলে আমরা যখন লেখা শুরু করি, শুরুতেই যদি ভুল হয় তাহলে আসলে আমরা এরপরে খুব এলোমেলো হয়ে যাব। তার মানে আমাদের এমন একটা ম্যাথ বা এমন কিছু দিয়ে শুরু করতে হবে যেগুলো আসলে আমি খুব ভালো পারি। অর্থাৎ ২টা-৩টা ম্যাথ যদি আমি শুরুতে এভাবে করতে পারি, তাহলে আমার মধ্যে একটা ফ্লো চলে আসবে। আমি কিন্তু খুব ভালোভাবে বাকিগুলো করতে পারবো। এইজন্য আমার যখন কোশ্চেন পেপার দিবে, আমাদের হাতে কিছু সময় থাকবে। ওই সময়টা আমার দেখতে হবে যে আমি আসলে কোন ম্যাথটা সবথেকে ভালো পারি এবং কোন ম্যাথটায় সহজ বা ছোট। তাহলে মার্ক কিন্তু সবগুলোতেই সমান। তাহলে আমি যদি কম সময়ে বেশি মার্ক তুলে ফেলি, তারপরের টপিকস গুলো আমি লিখবো। তার মানে আমার শুরু করতে হবে যেই ম্যাথটা সবথেকে ছোট বা যেই ম্যাথগুলো আমি সবথেকে ভালো পারি সেখান থেকে শুরু করতে হবে। যেটা ভুল হওয়ার বিন্দুমাত্র কোনো সম্ভাবনা নাই, সেগুলো দিয়েই শুরু করতে হবে আমাকে। আচ্ছা, এরপর আরেকটা টপিকস আমাকে বলতে বলা হয়েছে, সেটা হলো মোটিভেশন ধরে রাখা। যে আমরা একটা নির্দিষ্ট সময়ে গিয়ে মোটিভেশন হারায় ফেলি। যে আসলে আমার দ্বারা হবে কি হবে না, আমি কি পারবো কি পারবো না, আমার তো কোচিং এর পরীক্ষাগুলো খারাপ হইতেছে, তাহলে আমি আসলে কি করব? তো আমান যে একটা কথা বললো না, যে আসলে আমরা পড়বো ভুলবো এইভাবেই হবে। তো আমরা যখন কোচিং এ ক্লাস নেই তখন এই প্রশ্নটা কমন, যে ভাই আমি তো সবকিছু ভুলে যাইতেছি, আগে ক্লাসে যা পড়াইছেন আমার তো কিছুই মনে নাই, এটা এইটা আসলে কি করব? এইটা আসলে এটা গাজীপুরে যত স্টুডেন্ট আছে সবার জন্য সমান। সবাই এই সেম সমস্যায় ভোগে। যে তোমার একার সমস্যাটা এটা যে তুমি আজকে ভুলতেছো, বিষয়টা এমন না। এটা সবার জন্য, সবাই পড়তেছে, সবাই ভুলতেছে। তার মানে ওইটার সাথে নিয়েই আগাইতে হবে, বারবার পড়তে হবে, আবার ভুলবা, আবার পড়বা, আবার ভুলবা। এজন্য হতাশ হওয়ার কিছু নাই যে আমি তো মাঝপথে এসে হাল ছাড়া যাবে না। আর এখানে আরেকটা বিষয় হলো মানসিক যে একটা প্রস্তুতি আছে বা মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। এখন এই মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার বিষয় হলো কোনো তোমাকে তোমার মানসিক স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে এরকম সবকিছু থেকে দূরে থাকতে হবে। এর মধ্যে একটা হতে পারে সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়াটা আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য আসলে খুবই বেশি খারাপ প্রভাব পড়ে। যেমন আমরা তো জানোই যে কিছুদিন পর পরই একটা বিষয় ট্রেন্ডিং এ আসে, সেটা নিয়ে খুব বেশি হয়। তো এই জিনিসগুলা সোশ্যাল মিডিয়ার যে খারাপ যে একটা প্রভাব আছে, এটা মানসিক স্বাস্থ্যের উপর খুবই খারাপ প্রভাব পড়ে। এইখান থেকে দূরে থাকতে হবে। যেমন আমরা বিশেষ ক্ষেত্রে অনেকেরই হয় যারা এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করে, যে কোন একটা বিষয় হইলে আমি এই মতটার সাথে দ্বিমত। সেক্ষেত্রে আমার মাঝে, মাঝে মনে হয় যে আমি একটু এই বিষয় নিয়ে কথা বলি। তো এই বিষয়গুলো চিন্তা ভাবনা করতে গেলে তখনই আমার আ একটা ফোকাসটা অন্যদিকে চলে যায়। তো আসলে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা এডমিশন টাইমে এটা থাকতেই হবে যেকোনো উপায়ে। যেকোনো উপায়ে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে হবে। এডমিশন থাকলা, পাশাপাশি সোশ্যাল মিডিয়া এটা দরকার নাই। অনেকে এক্সকিউজ দেয়, ভাই আমি এখান থেকে অনেক ধরনের তথ্য নিবো। আসলে এটা একদম খুব বাজে একটা কথা। এখান থেকে এই ডুয়েট এডমিশনে আইসা বাহির থেকে Facebook থেকে তথ্য নেওয়ার মতো কোনো তথ্য আসলে নাই। আবার অনেকে বলে যে ভাই আমি ক্লাস করব অনলাইনে। আসলে অনলাইনেও ক্লাস করার দরকার হয় না। বাইরে ক্লাসে যতটুকু পড়ায় এটা যথেষ্ট। তো আমার কথা হবে, তোমার মানসিক স্বাস্থ্য ঠিক রাখা কিংবা মোটিভেশন ধরে রাখার জন্য সর্বপ্রথম কাজ হলো তোমার যে স্মার্টফোনটা আছে সেটা থেকে দূরে থাকা, সকল ধরনের সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা। এজন্য তুমি
তবে তোমার বন্ধু বান্ধবের সাথে তুমি খুব বেশি যোগাযোগ রাখবা। সেটা হলো তুমি যদি একা একা থাকো, দেখা যায় তুমি একটা টপিকস পড়ছো কিছু, আবার তোমার বন্ধু অন্য একটা টপিকস পড়ছে, তো দেখা যায় তুমি একটা জিনিস পড়ছো তোমার। দুঃখিত, আমি সজীব গেইনকে একটু আহ, থামতে বলবো। আমাদের যারা দর্শক আছেন আমি তাদেরকে জানাতে চাই যে যারা আপনারা দেখতেছেন তারা তাদের অবশ্যই কিছু কোশ্চেন থাকতে পারে, প্রশ্ন থাকতে পারে। তো আপনারা সেই প্রশ্নগুলো কমেন্ট সেকশনে করে যান। আমরা এইটা এই সেশনের পরেই আমরা সেইগুলো প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। সজীব গেইন, আবার কন্টিনিউ করো। আচ্ছা, যেটা বললাম ওই যে এখন আমাদের স্মার্টফোন থেকে দূরে থাকতে হবে, স্মার্টফোন সকল প্রকার সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে হবে। আর আমাদের আসলে আমরা তো ডিপ্লোমা স্টুডেন্ট, আমাদের দেখা যায় আমরা যখন এডমিশনে আসি তখন আমাদের ফ্রেন্ড সার্কেল অলরেডি অনার্স এর থার্ড ইয়ারে থাকে। তো আমাদের বয়সও একটা ফ্যাক্টর, এবং আমাদের যে আর্থিক একটা বিষয় সেটাও থাকে। তো এই জিনিসগুলো থেকে আমি বলবো যে আহ, কি বলে যে আচ্ছা একটু, হ্যাঁ, তো ওই যে যেটা বললাম যে আমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে আর কি কানেক্ট থাকতে হবে। যেমন যেটা বললাম যে আমি এক টপিকস পড়লাম, আমার বন্ধু আরেকটা টপিকস পড়লো, তো দেখা যায় আমি নতুন কিছু এখান থেকে শিখছি, আমার বন্ধু ওইখান থেকে নতুন কিছু শিখছে। তো দেখা যাবে আমরা যখন এই দুইজনের কোলাবোরেশন হবে, আমরা যখন একটা টপিকস নিয়ে দুইজন আলোচনা করব, তো সেখান থেকে আমরা নতুন নতুন কিছু শিখতে পারবো। এই জন্য সোশ্যাল মিডিয়া থেকে দূরে থেকে আমার মনে হয় বন্ধু বান্ধবের সাথে একটু সময় কাটানো, কিংবা যেই কাজটা তুমি করতে ভালোবাসো সেটা বন্ধুদের সাথে একটু ঘোরাফেরা করলে, আড্ডা দিলা সপ্তাহে একদিন, সেই ক্ষেত্রে তোমার এটা মানসিক স্বাস্থ্য ভালো রাখার ক্ষেত্রে দেখা যায় অনেকটা প্রভাব পড়বে। তো এইটুকুই হোসেন আলী, এরপরে আমান বলুক, এরপরে আমি বলবো। ধন্যবাদ সজীব গেইনকে। অত্যন্ত আসলেই অনেকগুলো দিক নির্দেশনামূলক কথা বলেছে। আমি আসলে আমানেরটা সারসংক্ষেপ করছি, আমি সজীব গেইনেরটাও সারসংক্ষেপ করতে চাই, এবং সাথে আমার কিছু ব্যক্তিগত অভিমত গুলো সেগুলো তুলে ধরতে চাই। কারণ আহ আমার মনে হয় যে এটা যারা অ্যাডমিশন শিক্ষার্থী আছে তাদের জন্য হেল্পফুল হবে। তো প্রথমে সজীব গেইন যে জিনিসটা নিয়ে কথা বলছিল সেটা হচ্ছে রুটিন। আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, রুটিনের বিষয়টা। রুটিনের সাথে পাশাপাশি সে আরেকটা কথা বলছিল, সেটা হচ্ছে ধারাবাহিকতা। তো এটা আমার আসলে বলার অবকাশই রাখে না যে কোনো জিনিস যদি ধারাবাহিকভাবে করা হয় সেইখানে কিন্তু সফল হওয়ার বা সেই জায়গাতে ভালো করার চান্সেস কিন্তু সব থেকে বেশি থাকে। যারা দেখবা যারা আমি তুমি করেই বললাম আমার দর্শকদের, তোমরা অবশ্যই আমার ছোট, তো এই জন্যই তুমি করে বলতেছি। তো তোমরা দেখবা যারা আসলে পলিটেকনিকে বা যারা ক্লাসে ভালো করে, পলিটেকনিকে একদম জেনুইন কেস, ওভারঅল কেস যদি চিন্তা করি, যারা ক্লাসে ভালো করে তারা কিন্তু কি করে, তারা কিন্তু দৈনিক পড়াশোনাটা করে, এবং তারা এই দৈনিক পড়াশোনা করে বিধায় কিন্তু তারা কিন্তু ভালো করতে পারে। এই জন্য রুটিনটা ভালো করতে হবে, একটা রেগুলারিটি মেইনটেইন করতে হবে, পাশাপাশি রুটিনটা যেন সলিড হয়। সজীব গেইন আরেকটা কথা বলছে, সেটা হচ্ছে পড়ালেখার যে বিষয়টা, দৈনিক পড়ালেখার বিষয়টা। অ্যাডমিশনে আসার পরে সজীব বলছে যে 12 থেকে 13 ঘন্টা, এটা আসলেই সত্য। যে তোমার যদি ডুয়েটে যদি তোমার মাথায় সেট করে থাকে, জেনারেল কেস, এটা খুবই জেনারেল কেস, যে তুমি ডুয়েটে যদি চান্স পেতে চাও তাহলে কিন্তু এইরকম 12-13 ঘন্টা, দৈনিক 12-13 ঘন্টা সর্বনিম্ন, বা কমপক্ষে, সর্বনিম্ন বলবো না, এক্সেপশনাল কেস থাকতে পারে, তো কমপক্ষে চেষ্টা করবা যে 12-13 ঘন্টা পড়ার অ্যাভারেজ। ঠিক আছে? এটা করলে হবে কি যে তুমি নিজেই কনফিডেন্ট হবা, এবং আমাদের যে সিলেবাসটা ওটা কিন্তু অনেক বিশাল একটা সিলেবাস, এবং এই সিলেবাসের ভিতরেই কিন্তু আমাদের এই জিনিসগুলো কভার করতে হয়। এই জন্য দৈনিক 12-13 ঘন্টা যদি পড়ালেখা করা যায়, মোটামুটি যে আমার মনে হয় যে যে সিলেবাসটা উইদিন ডিউ টাইমে শেষ করা সম্ভব। এরপরে মুখস্থর যে একটা বিষয়টা থাকে, আমাদের দুইটা সাবজেক্ট আছে মুখস্থ টাইপের বিষয়, সেটা হচ্ছে ইংরেজি এবং কেমিস্ট্রি। এটা নিয়ে সজীব গেইন বলছি, সেটাই আমি সংক্ষেপ করতেছি, যে এই মুখস্থ বিষয়টা তোমাদের উচিত যে সকালের টাইমে পড়া, কারণ সকালের টাইমগুলো বৈজ্ঞানিক ভাবে এটা সাইন্টিফিক্যালি প্রমাণিত যে সকালের বিষয়গুলো একটু আমাদের মানসিকতা ফ্রেশ থাকে, মন ফ্রেশ থাকে, ব্রেন ফ্রেশ থাকে। তো ওই সময় মুখস্থ টাইপের পড়াশোনা যেগুলো আছে সেই জিনিসগুলো আমাদের করা উচিত। এরপরে আরেকটা আছে, সেটা হচ্ছে
সেটা বলছিল যে পরীক্ষার দিনের যে আমাদের প্রিপারেশন। সজীব গেইন একেবারে চমৎকার কথা বলছে যে আলাদাভাবে প্রিপারেশন নেওয়ার কোনো কিছুই নাই এখানে আলাদাভাবে কোনো প্রিপারেশনের কিছু নাই। আমাদের অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে কোচিং এ পরীক্ষা দেই সেভাবে পরীক্ষা দেওয়া উচিত। আমি লং থেকে চান্স পাইছি, আমিও কিন্তু এরকম ভাবেই পড়ছি। মানে অ্যাডমিশন আসছে, এটা যে খুবই একটা ঈদের দিন যে মনে হবে এমনটা কিন্তু মনে হয়নি। আমি ওই যে অর্ডিনারি একটা টি শার্ট পরে গেছিলাম, একটা ট্রাউজার পরে গেছিলাম পরীক্ষা দিতে, এটাই অ্যাজ ইউজুয়াল যেভাবে থাকতাম সেভাবেই গেছি। আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার ডিস্ট্রাকশন। এটা আমার মনে হয় যে এখনকার জেনারেশনের, অর্থাৎ আমরা কিন্তু আমাদের পরে যারা আসতেছে আমাদের থেকে মনে হয় যে তারা একটু বেশি আপডেটেড বলা যায়। তো এই যে তোমরা যে জেনারেশনে আসো, এই জেনারেশনের জন্যই হয়তো বা তোমরা একটু সোশ্যাল মিডিয়ার সাথে বেশি কানেক্টিভিটি বজায় রাখো। বাট আমি বলবো যে তোমরা যদি ভালো, একেবারে জেনারেল কেস বলতেছি, একেবারে যদি উইদিন শর্ট টাইমে যদি চান্স পেতে চাও, তাহলে আমার মনে হয় যে তোমাদের এই সোশ্যাল মিডিয়ার যে ডিস্ট্রাকশন আছে এই জায়গা থেকে দূরে থাকা উচিত। তো যাই হোক, আমি এতক্ষণ সজীব গেইন যেগুলো বলছিল সেগুলোরই সংক্ষেপ করলাম। এখন আমি আমানুল্লাহকে আবারও অপরচুনিটি দিতে চাই যে তার যদি আরো কোনো কিছু বলার থাকে, যদি কোনো ছোট ভাইদের উদ্দেশ্যে দিক নির্দেশনা থাকে, সে যেন আমাদের সামনে তুলে ধরে। আমানুল্লাহ। ধন্যবাদ আর একবার হোসেন ভাই। আমার আশা করি আর বলার কিছু নাই, সজীব দাদা সবকিছু কভার করছে। তবে কিছু বিষয় আমার একটু ভিন্ন মত আছে। ভিন্ন মত বলতে আমি যেটা প্রথমেই ক্লিয়ার করছিলাম স্টুডেন্টদেরকে যে এক একজন ভাই এক এক রকম মতামত দিবেন বা স্ট্র্যাটেজি দিবেন। অবশ্যই তাদের নিজস্ব স্ট্র্যাটেজি আছে। এখানে এমনটা নয় যে এক আর এক করতে হবে, উত্তর সবার ২ হবে। কিন্তু কিছু কোয়েশ্চেন আছে, ফর এক্সাম্পল আমি যদি জিজ্ঞেস করি কার পছন্দের ফল কি? একজনেরটা এক এক রকম উত্তর হবে এবং প্রত্যেকটাই সঠিক। তদ্রূপ ডুয়েটিয়ানদের কাছ থেকে পাওয়া প্রতিটি উত্তরই সঠিক। তো তোমার প্রত্যেকটা উত্তরই শুনতে হবে এবং প্রত্যেকটা উত্তরের প্রতি আমাদের সবারই পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং মান্যতা আছে এবং আমরা বিশ্বাস করি এগুলো যৌক্তিক উত্তর বা স্ট্র্যাটেজি গুলো যৌক্তিক। তো এই সবগুলো শুনে তোমার কাছ থেকে তোমার জন্য যেটুকু উপযোগী বা যেটা উপযোগী তুমি সেইটাই নিজের জন্য বা নিজের লাইফে বাস্তবায়ন করবে, এটাই বলবো। তো যেই বিষয়টা আমরা বারবার বলতেছিলাম যে মাইন্ড সেটআপ, হ্যাঁ, একটা স্টুডেন্টের মাইন্ড সেটআপই অ্যাডমিশনের আমার কাছে মনে হয় এখন পর্যন্ত যে একদম শুরুর দিকের বা সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয় ফ্যাক্টর হচ্ছে মাইন্ড সেটআপ। তার মাইন্ড সেটআপটা সবসময় স্ট্রং থাকতে হবে এবং ডুয়েটে চান্স পাবো সেটাই থাকতে হবে। যেমন ইংলিশে একটা প্রবাদ আছে, আমি সবসময় বলি যে শুট ফর দ্য স্টার, ইফ ইউ মিস ইউ উইল স্টিল গেট টু দ্য মুন। মানে যদি কোনো কিছু নিক্ষেপ করতে হয় সেটা তারাতে নিক্ষেপ করো, যদি তারাতে নাও পৌঁছাও সেটা অন্ততপক্ষে চাঁদে পৌঁছাবে। কিন্তু যদি আমি লক্ষ্য রাখতাম যে না, শুট ফর দ্য মুন, দেখা যেত ইভেনচুয়ালি সেটা মুনে না গিয়ে আবার ভূপৃষ্ঠে ফিরে আসতো। তো এই মেটাফোরটা ইউজ করছি যে যাতে স্টুডেন্টরা সবসময় বড় টার্গেট করে। যেমন আমার নিজের ক্ষেত্রেই বলি, আমার যখন লং এ চান্স হয়েছে, মানে শর্টেজ হয় নাই। শর্টের ক্ষেত্রে আমার ওরকম লক্ষ্য ছিল না নিজের কাছে যে আমি চান্স পাবো। হয়তো এটা চিন্তা করতেছিলাম যে সামহাউ যদি লাক ফেভার করে যায় হয়তো চান্স পেয়ে যাবো। এইটাই সবচেয়ে বড় আমার কাছে মনে হয় নিজের জন্য হানিকারক সিদ্ধান্ত ছিল। নিজেকে প্রথমেই দুর্বল করে ফেলছিলাম বা নিজের টার্গেট, মাইন্ড সেটআপ সবকিছু দুর্বল করে ফেলছিলাম। সো বাকি যে জিনিসগুলো সেটা হচ্ছে এর কনসিকুয়েন্স এ আসে। তোমার যদি মাইন্ড সেটআপ ছোট হয় তার মানে তুমি বললে হ্যাঁ আমার আ মোটামুটি অর্ধেক সিলেবাস কভার করলে হয়ে যায়। আমি এইটুকুর উপরে সামহাউ বেস করে চান্স পাওয়ার চেষ্টা করব। তো দিন শেষে এগুলো হয় না। যত টার্গেট কমায় ফেলি আমরা, ততই নিজেদের বিস্তার কে কমায় ফেলা হয় আরকি। আমাদের নিজেদের যেই যে ঢাল তলোয়ার যেটা বললাম যুদ্ধের, সেটাই কমিয়ে ফেলা হয়। খুব লজিক্যাল বিষয় যে আপনার যত বেশি প্রিপারেশন থাকবে, যত বেশি আপনার সোর্স থাকবে, যত আর্মস থাকবে, ততই আপনি যুদ্ধে বেটার পারফরম্যান্স দিবেন। তো যেটা বললাম যে স্টুডেন্টদের প্রথমেই মাইন্ড সেটআপ একদম স্ট্রং থাকতে হবে। আ আমার লাইফ হিস্টরি বললাম যে আমি শর্টে মাইন্ড সেটআপ মোটেও স্ট্রং ছিল না। নিজেকে সবসময় আ একটা হীনমন্যতায় ভুগতাম যে আমার দ্বারা হবে কি হবে না। হবে কি হবে না, না সবসময় ভাবতাম হবেই না। খুব অল্প সময়ে মনে হইতো যে হবে। সো এই মাইন্ড সেটআপ থেকে বের হয়ে আসতে হবে। সো লং এ আসি কি হইছে, লং এর কাহিনী যদি বলি, আমি একদম এক্সাম দিয়ে এসেই
সিদ্ধান্ত একদম পাকাপোক্ত করে ফেলছি যে লং এ আসছি মানে আমি ডুয়েটে। একটা সেকেন্ডের জন্য নিজেকে আমি মানে ইয়ে করে নাই, ডাউট ফিল করে নাই যে হবে না, এই ডাউট ফিল করে নাই। হ্যাঁ, এটা একটু ক্লারিফাই করে দিই, অহংকারের ভাবে ইন্টারপ্রেট না করে এভাবে ইন্টারপ্রেট করার চেষ্টা করো যে এই জিনিসটা নিজেকে স্ট্রং রাখার জন্য, নিজেকে মোটিভেটেড রাখার জন্য ট্রাই করতাম যে হ্যাঁ আমার দ্বারা হবেই। তো এখন কি করতে হবে, আমাকে এই জিনিসটাকে বাস্তবায়ন করতে হবে। যা কিছু সিদ্ধান্ত আমার নিতে হবে এটা বাস্তবায়নের জন্য। আর এমনটা না যে বললাম যে ইয়া নিয়ে আসবে, যে মাইন্ডসেট আপ নিয়ে আসবে, আমি ডুয়েটিয়ান হবই। তার মানে এমনটাই না যে ওই ফেসবুকে ডুয়েট গেটের সামনে এসে প্রিপারেশন ফিক্সার আপলোড দিয়ে দেবে আলহামদুলিল্লাহ C39, এমনটা না। যেটা বললাম আরকি, নিজের মনের ভিতরে অবশ্যই একটু মাইন্ডসেট রাখতে হবে যে আমার যাচ্ছি মানে আমার হবে। তো এই মাইন্ডসেট আপটার পিছনে এত টাইম দেওয়ার রিজন হচ্ছে যে বাকি কাজগুলো সহজ হয়ে যায় তোমার। যেটা বললাম যে মাইন্ডসেট আপ স্ট্রং রাখলে তার মানে আমাকে বেশি মার্কস তুলতে হবে, আমার বেশি সিলেবাস কভার করতে হবে। তো তোমার খিদা যত বেশি থাকবে, তুমি ইন দ্য এন্ড অত বেশি খাওয়ার প্রবণতা বা খেয়ে ফেলবা, মানে সিলেবাসটা কভার হবে। ধরো হলো না, তবুও যে যেটুকু হবে সেটা অনেক। যেমন আমি লং এ আসার পরে যেটা বললাম, মাইন্ডসেট আপ রাখছিলাম যেমনি হোক হবে, এবং শুধু হবেই না বরঞ্চ টপ 5 এর ভিতরে থাকার চেষ্টা করতে হবে যেমনি হোক। তো এটা করতে হলে মাস্ট আমাকে টপ 5 এর মার্কসও তুলতে হবে। কত? মিনিমাম 250 তুলতে হবে। 250 তুলতে হবে মানে কি, আমাকে 250 এর মতো সিলেবাসও কভার করতে হবে। মানে মিনিমাম আমাকে 80% সিলেবাস কভার থাকতে হবে একদম ইন ডেপথ। ওইরকম নলেজ গেদার করতে হবে। সো এই জিনিসগুলো যখন প্রথমেই তুমি নিজেকে গোল সেট করে ফেলবা, আ তখন অটোমেটিক তোমার পড়াশোনার ওই জিনিসটা আসে যাবে যে একটু আগে সুজীব ভাই যেটা বললেন, ডিস্ট্রাকশন বা অন্যান্য বিষয়, হ্যাঁ, এটা খুবই সিম্পল। এই বয়সটাই ডিস্ট্রাকশন এর বয়স। আর এখানে অনেকটাই মানে নিজের উপরে নিজেকে যেই রেগুলেট করা, এখানে তোমাকে রেগুলেট করার মতো কেউ নাই। বাসা থেকে এখানে আসবে, মুসলিমে বাসায় থেকে পড়াশোনা করো। আ বা অনেক পলিটেকনিক এ আছে যারা আ হলে থেকে পড়ো। মানে এখানে আসার পরে মানে নিজের কাছে ওই ডিস্ট্রাকশন বলো সবকিছু থেকে বিরত রাখা বা নিজেকে ট্র্যাকে রাখা সব নিজের কাছে। তো এই জিনিসটাতে সহজ হয় কি, যখন তোমার মাইন্ড সেটআপ ঠিক থাকবে, না আমার অনেক লক্ষ্য, আমার অনেক কাজ, আমার অনেক বিষয় আছে যেগুলো আমাকে কভার করতে হবে, সিলেবাস আছে কভার করতে হবে। অটোমেটিক স্টুডেন্টের কাছ থেকে আ ডিস্ট্রাকশন গুলো এলিমিনেট হয়ে যায়। আমার কাছে যেটা মনে হয়। ও একটা বিষয় নিয়ে আমি একটু দ্বিমত পোষণ করব শ্রদ্ধার সাথে, শ্রদ্ধেয় সুজিত দাদার সাথে, যে হ্যাঁ, মোবাইল ইউজ করা যায়। আমার কাছে মনে হয় যে আমি বললাম যে ইন ডেপথ নলেজ নিতে হলে একা, একা সম্ভব না। কিছু ক্ষেত্রে তোমাকে টেকনোলজির হেল্প নিতে হবে। যেমনটা আমি করতাম কি, আমি বিভিন্ন রাইটারের বই পড়ার চেষ্টা করতাম। একদম ইন ডেপথ বলতে পুরো বই পড়তাম না। বাট কিছু জিনিস যেখানে আমার কনফিউশন ক্রিয়েট হইতো বা মনে হইতো যে একটু ঘেঁটে দেখা যায়, ১০-১৫ মিনিটের জন্য বা ১ ঘন্টার জন্য ওই জিনিসটা দেখার ট্রাই করতাম। একটা বিষয় হচ্ছে টিউটোরিয়াল দেখতাম, অনেকগুলো টিউটোরিয়াল। আমি এই জিনিসটা বাকিদেরকেও বলব যে যদি এইটুকু সেলফ কন্ট্রোল থাকে যে আমি না মোবাইল হাতে নিয়ে টিউটোরিয়ালে দেখতে পারবো, তাহলে মোবাইল কিন্তু খুব ভালো একটা আ কি বলে মোক্ষম অস্ত্র হতে পারে। কারণ খুব সুন্দর, সুন্দর টিউটোরিয়াল আছে। খুবই চমৎকার টিউটোরিয়াল আছে ইংলিশ, হিন্দি। আশা করি এখন সবারই মোটামুটি হিন্দি, ইংলিশ বলার বা বুঝার দক্ষতা আছে। ইঞ্জিনিয়ারিং মানেই তোমাকে অবশ্যই হিন্দি ভালো জানতে হবে। এই ফিনোমিনার সাথে হয়তো পরিচিত হও নাই। আস্তে, আস্তে বিএসসি তে উঠলে এই ফিনোমিনার সাথে পরিচিত হয়ে যাবা যে ইঞ্জিনিয়ারিং মানে তোমাকে হিন্দি জানতে হবে। তো যেটা বললাম, আ আমার কাছে মনে হয় যে অনেক ভালো, ভালো টিউটোরিয়াল ভিডিও আছে। যেমন কেমিস্ট্রি, আমার অনেক কনফিউশন দূর করার জন্য আমি একটা চ্যানেলের নাম বলি, জাহিদস ক্যাম্প ক্লিনিক। আমি অনেক ভিডিও দেখতাম এর। আ এ এ খুব সুন্দরভাবে কেমিস্ট্রির অনেকগুলো বিষয় আ বিস্তারিতভাবে বলত। তারপরে 10 মিনিট স্কুলের যেটা আমাদের আলু ভাত, এটা প্রচুর ভিডিও দেখছি 10 মিনিট স্কুলের আমি। তারপরে আছে অন্যরকম পাঠশালার ভিডিও দেখা ট্রাই করছি। তারপর ম্যাথমেটিক্স এর জন্য একটা ভিডিও দেখলাম, ইংলিশ একটা টিউটোরিয়াল। খুব চমৎকার ভিডিওগুলো। আমার কাছে মনে হয় মানে আমার কাজে দিছে, বাকিদের জানি না। ওর ভিডিওগুলো দেখা এই আমাদের ক্যালকুলাস শেখার জন্য আ একটা আছে 3B1B, মানে 3 ব্রাউন 1 ব্লু বা 3 ব্লু 1 ব্রাউন। আমার একটু কনফিউশন ক্রিয়েট হচ্ছে। 3B1B এটুকু সার্চ দিলে হবে। আ যারা আছো খুব কিউরিয়াস একদম ইন ডেপথ শেখার জন্য, তারা এই চ্যানেলগুলো এক্সপ্লোর করে দেখতে পারো। তো হ্যাঁ, যেটা বললাম, আসলেই। হ্যাঁ, বলো। হ্যাঁ। হোসেন ভাই বলেন। আর অবশ্যই যে কথাগুলো বলতেছে যে আমি আসলে একটু এড করতে চাই যে আমানুল্লাহ যে টিউটোরিয়ালের কথাগুলো বলছে, আমি যদিও লং টাইমে আমার জার্নিটা ফেসবুকে আপলোড করা আছে, তো সেখানে আমি বলছিলাম যে আমি কিন্তু লং টাইমে আমার কাছে ফোন ছিল না,
কিন্তু আমার হচ্ছে যারা ফ্রেন্ড সার্কেল ছিল পাশের রুমে ছিল তাদের থেকে ফোনটা নিয়ে আসতাম এবং কি করতাম আমি হচ্ছে ওই টিউটোরিয়াল গুলো ডাউনলোড করে নিতাম। এটারও অনেক লং স্টোরি আছে, কোনো আরেকদিন বলবো। তবে টিউটোরিয়াল আমিও দেখছি, আমি হচ্ছে অন্যরকম পাঠশালার টিউটোরিয়াল দেখছি, এরপরে বন্দি পাঠশালা, এর অন্যরকম পাঠশালাটাই বেশি দেখছি আমি ফিজিক্স এর জন্য। ম্যাথের জন্য এত বেশি আমার দেখার প্রয়োজন হয়নি, আর কেমিস্ট্রির জন্য অন্যরকম পাঠশালাটা দেখছি আমি। বন্দি পাঠশালার আর ভাইয়ার টিউটোরিয়াল গুলো আমি দেখছিলাম। তো এগুলো আসলে সত্যি খুবই কার্যকর আমার কাছে মনে হয়েছে, যে কারণ ইন ডেপথ যখন নলেজ জানতে যাইবা, ইন ডেপথ যখন কোনো কিছু জানতে জানো, তা আমার মনে হয় যে জানার জন্য হলেও এগুলো চ্যানেলে বিভিন্ন ভিডিও গুলো আছে, এগুলো দেখা উচিত। এবং যেটা আমানুল্লাহ বললো যে তোমরা যখন বিএসসি তে আসবা, ডুয়েটে পড়তে আসবা, তখন কিন্তু তোমরা অটোমেটিকলি এই জিনিসগুলোর সাথে পরিচয় হয়ে যাবা, যে কেন এইগুলো কথাগুলো আমরা বলতেছি। এটা সত্যি আমার আমার দেখা মতে আমাকে খুবই হেল্পফুল করছে এই টিউটোরিয়াল গুলো। কারণ এটা বলায় একটু অড লাগতে পারে, বাট আমার কাছে যেটা মনে হয় যে মানে ডুয়েডেন ভাইদের থেকে টিউটোরিয়াল গুলাই আরো একটু বেটার মনে হইতো আমার কাছে, একটু অড, বাট আমার কাছে সেটাই মনে হয়েছে আমার পক্ষ থেকে। তো আগে আমি হইতে আমার পারতো, আপনাকে আবার এখন বেটার কন্টিনিউ করে করতে দুইটাই বলবো আর হয় না। কি। আমাদের মার্কেট খাইস না, এভাবে বলি। আচ্ছা, যেটা বললাম যে মোবাইল কিন্তু হ্যাঁ একটা খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর প্লে করে, তোমাকে একদম ধ্বংসের দিকে নিয়ে যেতে, ট্র্যাক থেকে কিভাবে ডিরেইল করা যায় সেটাও পারবে, আবার ট্র্যাকে খুব স্মুথলি চালাতে পারবে। সো ওই সেলফ কন্ট্রোল এবং রেগুলেশন রেখেই আমি বলবো মোবাইলে হাত দিতে। যার এই রেগুলেশন করার মতো সক্ষমতা নাই বা নিজের সেলফ কন্ট্রোল নাই, তাকে বলবো মোবাইলটা পানিতে চুবাই ফেলো। আমার ক্ষেত্রে এমনটা হয়েছে জানো। আমার মোটামুটি অ্যাডমিশন এক্সামের ৩-৪ মাস আগে সত্যি সত্যি মোবাইল পানিতে পড়ে গেছে। তো যেটা বললাম যে মোবাইল খুব সুন্দর একটা রোল প্লে করে। আমি বলবো স্টুডেন্টদেরকে, একদম স্ট্রিক্টলি বলবো না যে মোবাইল থেকে দূরে থাকো বা প্রিমিটিভ এসব আইডিয়া দেবো না। এখন যেহেতু মোবাইলের সাথে সবারই খুব ভালো ইন্টারেকশন, ইজিলি এটা থেকে দূরে সরা যায় না। একটু একটু হ্যাঁ কথা বলা যায় বা কানেকশন থাকুক, কিন্তু ওই জিনিসটা খুব স্ট্রিক্টলি প্রোহিবিট করতে হবে যে খুব বেশি ওইটাতে মগ্ন থাকা যাবে না, বরং পড়াশোনা রিলেটেড ইউজটা করতে হবে। তো এটা বললাম। আর টার্গেট নিয়ে আরেকটা বললাম যে টার্গেট রাখবো অলওয়েজ যাতে আমি ৩০০ মার্কের এক্সাম হয়, আশা করি এটুকু জানো যে আমি ৩০০ তে অন্তত ৩০০ পাবো মিনিমাম, এটাই হচ্ছে কথা। এই টার্গেট অবশ্যই রাখতে হবে। একটা স্টুডেন্ট যত বেশি টার্গেট থাকবে, দেখবে তুমি ৩০০ টার্গেট করলা, ৩০০ এটা কমতে 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 অন্তত ২২০-৩০ একদম মিনিমাম থেকেই যাবে, যেটা সহজ, মানে তোমার জন্য স্মুথ করে দিবে কাজটা। যা আমি আমার কথা যদি বলি যে আমি যখন আসি লং এ, ওই আসি প্রথম দিনে বলছি যে আমি ডুয়েট এক্সামে ২৬০ তুলবো মাস্ট। হ্যাঁ, এটা কখনো মাথায় ছিল না যে আমি পারবো, কিন্তু টার্গেট দিয়ে রাখছিলাম টু বি অনেস্ট, যে ২৬০ তুলবো আমি যেমনি হোক। যদিও এখন অনেকের কাছে হাস্যকর লাগতে পারে এটা সম্ভব কিভাবে, কিন্তু এই টার্গেট দিয়ে রাখাটা আমার কাছে মনে হয়েছে অনেক হেল্প করছে আমাকে। দিন শেষে এই টার্গেট রাখার কারণে অন্তত ২২০-৩০ বা ২০০ স্মুথলি চলে আসতো। তার মানে কি ২৮০ যাওয়া মানে আমার চান্স নিশ্চিত। যেকোনো স্টুডেন্ট ২০০ তুলতে পারলেই চান্স নিশ্চিত, মানে অন এভারেজ যেকোনো কোশ্চেনের জন্য। আচ্ছা, তো এই আমি টার্গেটটা আপনাকে আর খুব বেশি অল্প সময়, মানে খুব বেশি সময় দিতে পারতেছি না, কারণ আমাদের অনুষ্ঠানটি আর কিছুক্ষণের মধ্যেই শেষ হবে। তো আমি আমানুল্লাহকে একটু সময় দিচ্ছি, এরপরে আমরা সজীব গেনের কাছে যাব। এর পরবর্তীতে আমরা হচ্ছে এই কোশ্চেন গুলোর অ্যান্সার গুলো দেওয়ার চেষ্টা করব। আমি আর একটা শেষ বিষয় বলবো, এক্সামের স্ট্র্যাটেজি নিয়ে বলবো, যে আশা করবো এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, অল্পতে শেষ করবো। এক্সামের ক্ষেত্রে যেটা সজীব দাদা বলছেন, এবং সেটা ক্লারিফাই করছি, সবারই আলাদা আলাদা স্ট্র্যাটেজি আছে। আমার স্ট্র্যাটেজি হচ্ছে অনেক টাইম আর্টস করবে, কিছু জিনিস একটু আলাদা হতে পারে। যে শুরু করতে হবে আমার সহজ কিছু দিয়ে, সেটা মাস্ট, কিন্তু একটু ডিফারেন্স যেটা আমার কাছে মনে হয় একটা বেটার আউটপুট দেয়, কিছু সহজ আবার রেখেও দিতে হবে শেষের জন্য। একটু ভেঙে বলি, ধরেন শেষের ৫ মিনিট টাইম আছে, ৫ মিনিটে কিন্তু একটা ম্যাথ করা পসিবল না। তো ৫ মিনিটে আপনি ১০-১৫ মার্কের থিওরি লেখা পসিবল, বা অবজেক্টিভ গুলো দাগানো পসিবল, অতটা প্রেসার আসে না। আপনি জানেন এই অবজেক্টিভের উত্তর কি, কিন্তু ৫ মিনিটে একটা ম্যাথ সম্ভব না, বা ১০ মিনিটেও একটা ম্যাথ সম্ভব না। সম্ভব না বলতে টাফ। টাইম যখন আপনাকে প্রেসার একদম গাড়ির উপর প্রেসার দিয়ে বসবে, টাইম টিক টিক করে ব্যাকওয়ার্ড চলা শুরু করবে, যে ৯ মিনিট ৮ মিনিট, তখন কিন্তু খুব প্রেসার কাজ করে, এবং
দুনিয়ার সবচেয়ে ভারী বস্তুগুলোর ভিতরে এরকম একটা সময় মনে হয় তখন। তো কিছু জিনিস আপনি শেষের জন্য রেখে দেন। আমি এটা করতাম। তো আমার ক্ষেত্রে কি হতো যে আমি ১ম এই ম্যাথ আর ফিজিক্সটা লেখার চেষ্টা করে ফেলতাম। ম্যাথ আর ফিজিক্সের ১ টা পারি ২ টা পারি যে কটা সহজ আছে সবগুলো লিখে শেষ করে ফেলতাম। এরপরে কেমিস্ট্রিরও হ্যাঁ, কেমিস্ট্রির থিওরিটিক্যাল জিনিসগুলো রেখে দিতাম। ইংলিশেরও কিছু সহজ, সহজ বিষয় আছে এগুলো লিখে ফেলতাম। এরপরে ওই যে যেটা বললাম ম্যাথ ফিজিক্সের যে কটা আমার মনে হচ্ছে হয় নাই বা হয় না বলতে যে কটা পারি নাই আমি, যে কটাতে কনফিউশন ছিল সেগুলা ট্রাই করতাম একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এবার কতগুলো এখান থেকে উঠা যায়। আর লাস্টেরও যে ৫-১০ মিনিট বললাম সেটার জন্য কিছু জিনিস রেখে দিতাম যাতে আমি কোন রকম মাইন্ডের উপর প্রেশার না নিয়ে এবং নির্ভুলভাবে সেগুলো উত্তর দিতে পারি। থিওরিটিক্যাল কিছু কোশ্চেন থাকতে পারে বা অবজেক্টিভ কিছু কোশ্চেন থাকতে পারে। ডিপার্টমেন্টে খুব কার্যকর। ননের ক্ষেত্রে মনে হইতো যে তাড়াতাড়ি সব শেষ হয়ে যাবে বা ননের ক্ষেত্রে ইজিলি শেষই হয়ে যায়। ডিপার্টমেন্টে একটা টাইম আ একটা ফ্যাক্টর। ডিপার্টমেন্টের ক্ষেত্রে মনে হয় অনেক কিছুই পারি কিন্তু টাইমের কারণে লিখতে পারতেছি না। এটা সহজ। কিন্তু ননের ক্ষেত্রে অনেক স্টুডেন্টেরই মোটামুটি হ্যাঁ, আমার এইটুকুই পারি আমি লিখে ফেলছি। টাইম খুবই কম সংখ্যক স্টুডেন্টদের জন্যই মনে হয় যে শর্ট পড়ে যায়। তো ডিপার্টমেন্টে এই জিনিসটা খুবই ভালো রোল প্লে করে। তো আমি কি করতাম ডিপার্টমেন্টের ক্ষেত্রে থিওরিটা কোনদিনও শুরুতে লিখতাম না। অবজেক্টিভ আর থিওরি এই জিনিস আমি কোনদিনও শুরুতে লিখতাম না। শুরু করতাম অবশ্যই একটা ইজি ম্যাথ দিয়ে একটা গুড স্টার্ট এর জন্য। একটা সহজ ম্যাথ দিয়ে শুরু করতাম। এরপরে সহজের ভিত্তিতে আস্তে, আস্তে যতগুলো সম্ভব ম্যাথ করে শেষের দিকে মানে ওই ১০ মিনিটে না। বরঞ্চ ধরুন আ ৩০-৩৫ মিনিটে আমার সহজ বা যেগুলো আমার কনফার্ম এগুলো শেষ ৩০-৩৫ মিনিটে। এগুলো সব করে ফেলতাম। এরপরে ১০-১৫ মিনিট ধরে আমি যেগুলো আমার কাছে কনফিউশন বা একটু টাফ, একটু টাইম কনজিউমিং সেগুলাতে এবার চেষ্টা করা যায়। এখানে নির্ভুল হইলেও অসুবিধা নাই। আমার যেগুলো সঠিক হয়ে গেছে আমাকে একটা স্ট্রং বেস দিয়ে দিছি। তো এই ১০-১৫ মিনিটের ভিতরে আমাকে ওই কঠিনগুলো চেষ্টা করতে হবে। আর শেষের ১০ মিনিট আমি আবারও আমার ইজিটা যাতে ওগুলো নির্ভুলভাবে উঠে যায়। ওই থিওরিটিক্যাল যেগুলো লেখা, অবজেক্টিভ লেখা বা ২-১ টা সহজ ম্যাথ আ ১ টা ২ টা একটা ম্যাথ রাখলে হয় আমার কাছে মনে হয়। একটা ম্যাথ সহজ, থিওরি আর হচ্ছে অবজেক্টিভ এগুলো নির্ভুলভাবে চলে আসে। তো এই স্ট্র্যাটেজিটা আমি বলব ট্রাই করে দেখতে পারো তোমরা। যাদের জন্য মনে হয় যে এটা খুব সুইটেবল তারা আমার কাছে মনে হয় এটা খুবই প্লাস পয়েন্ট হিসেবে কাজ করে। আ মানে বেশি মার্ক তোলার জন্য বা টাইম ম্যানেজমেন্ট এ আমার কাছে এই স্ট্র্যাটেজিটা খুবই কার্যকর মনে হচ্ছে। সো এই স্ট্র্যাটেজি কোনটা তোমার জন্য যুগোপযোগী বা তোমার জন্য কোনটা কার্যকর সেইটা ফাইন্ড আউট করার জন্য হলেও তোমাকে নিজেকে বারবার যাচাই পরীক্ষা করতে হবে। আ আচ্ছা, এটুকুই। আচ্ছা, আচ্ছা। ধন্যবাদ আমানকে। আমি এখন এই মুহূর্তে চলে যাব সজীব গেইনের কাছে। যদি সজীব গেইনের কাছে কোনো দিক নির্দেশনা এমন আছে যে বাদ পড়ে গেছে, দেওয়া হয়নি, সেটা আমাদের ডুয়েট প্রত্যাশীদের জন্য বলতে পারো। আমি খুবই অল্প সময় দেব কারণ আমরা এরপরেই প্রশ্ন উত্তর পর্বটা করব। এরপরে আমাদের অনুষ্ঠানটা একেবারেই শেষ পর্যায়ে চলে আসছে আরকি। তো তোমাকে খুবই অল্প সময় দিচ্ছি। যদি কিছু বাদ পড়ে থাকে তুমি সেটা কভার করতে পারো। আসলে আমার মনে হয় আমানুল্লাহ যা বলছে বা আমি শুরুতে যা বলছি এগুলো মনে হয় সবকিছুই কভার হয়ে গেছে। এরকম আর আসলে বলার আর কিছু নাই এই মুহূর্তে। আ আচ্ছা, তুমি ধন্যবাদ, প্রশ্ন উত্তর শুরু ধন্যবাদ। করতে পারো। এখন আমরা একটু আমাদের যারা দর্শক আছে তারা কিছু কমেন্ট করেছে, আমরা সেগুলো থেকে যেগুলো প্রশ্ন আছে সেগুলো নেওয়ার চেষ্টা করব। তো ভাইয়া বলছে পরবর্তী অ্যাডমিশন এক্সাম কবে হবে? মিনহাজুল ভুইয়ান। তো সজীব গেইন তুমি যেহেতু কোচিং এর সাথে যুক্ত আছো, তুমি একটু বলো যে পরবর্তী অ্যাডমিশন এক্সামটা কবে হতে পারে? আচ্ছা, আমাদের এডমিশন টাইমটা মূলত কবে হয় সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে আসলে আমরা টাইমটা মোটামুটি একটা আইডিয়া করতে পারবো। কারণ আমাদের টাইম এক্সাম যেটা আপনাদের পরীক্ষাটা হয় আ জোর সেমি আ বিজোড় সেমিস্টারের মিডে। তাই না? তাহলে এই যে আমাদের আ 3-1 এর মিডে হলো পরীক্ষা হয়ে গেল। তার মানে মাঝে আরেকটা এই সেমিস্টার যাবে, ফাইনাল পরীক্ষা হবে। এর পরবর্তী সেমিস্টার ফুল যাবে, পরবর্তী সেমিস্টারের মিডে গিয়ে পরীক্ষা হবে। তার মানে আমাদের পরবর্তী সেমিস্টারের ক্লাস শুরু হইতেছে মার্চে। মার্চ বা এপ্রিলের শুরুতে। তার মানে এপ্রিলের পরে হলো ৬ মাস। 9 আর মাস এরপরে আবার হ্যাঁ, এরপরে মিডের আচ্ছা। যাবে আরো ২ মাস। তাহলে তার মানে মার্চের পরেও মোটামুটি আমরা আরো ৭ মাস সময় পাইতেছি। তার মানে তাতে গিয়ে হয়তো ডিসেম্বরের শুরু বা তার একটু আগে হতে পারে। অক্টোবরের দিকে বা নভেম্বরের হ্যাঁ, মাঝামাঝি দিকে। যারা অ্যাডমিশনে এবার আছো তোমরা সেট করে রাখো যে ডিসেম্বর সেট করে রাখো। তবে ডিসেম্বর জানুয়ারি তবে এইরকম আরেকটু হবে আরকি। আগেই রাখা ভালো। ডিসেম্বর এত না যাওয়ার সম্ভাবনা। আরেকটু আগেই দাদা রাখা আমার ভালো। আমার আমার একটা ভবিষ্যৎবাণী করি। হ্যাঁ, আমি হ্যাঁ। এত যতগুলো করছি মোটামুটি সবগুলোই মোটামুটি
5% ইরোরের সাথে মিলে গেছে দাদা, প্লাস মাইনাস। তো আমাদের এক্সামের যে এডমিশন এক্সামের সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের নিজস্ব একাডেমিক ক্যালেন্ডার শেষ হইতে হবে, আদারওয়াইজ হ্যাঁ এক্সাম হবে না। তো হ্যাঁ আমাদের এটাই এই সেমিস্টারের পরবর্তী এটাই সেমিস্টার শুরু হয়ে সেই সেমিস্টারের মিডে। তো এখন পর্যন্ত যে ক্যালেন্ডার আছে এবং সেটা যদি আল্লাহর রহমতে খুব স্মুথ ভাবে চলে যায়, মানে সেটা যেভাবে আছে সেভাবে কার্যকর হয়, তাহলে জুন মাসের 1 থেকে 10 তারিখের ভিতরে এক্সাম হয়ে যাবে। এখন পর্যন্ত যেই ইয়াটা আছে 1 থেকে 10 এর ভিতরে জুন মাসে। 2025-এর জুনে পরীক্ষা হবে। হ্যাঁ, জুনের 1 থেকে 10 এর ভিতরে। কারণ আমাদের এপ্রিলের 10 তারিখের ভিতরে ক্লাস শুরু, এপ্রিলের 10 তারিখে। আমাদের এপ্রিলের 10 তারিখে আমাদের হচ্ছে 3-1 এর ক্লাস শুরু। 3-2 এর আমাদের পরীক্ষা হবে 4-1 সেমিস্টারে পরীক্ষা হয়। একটা ফ্যাক্টর আমি পরীক্ষাটা হবে 4-1 হ্যাঁ। এরপরে কিন্তু ওই মিডের টাইমে আমাদের কোরবান শুরু হয়ে যাবে। তাহলে না জুনের শেষের দিকে ধরো, জুনের 15 থেকে ওদিকে, জুনের 15 আগে হচ্ছে না। না জুনের জুনে 15 আমাদের জুনে মিড কোন সেমিস্টারে 3-2 এর না? হ্যাঁ, ওই সেমিস্টারে ওই 3-2 টাইমে এ তো আর আমাদের পরীক্ষা হবে না, আমাদের পরীক্ষা হবে আমরা যখন 4-1 থাকবো তখন। তার মানে মাঝে একটা ফুল সেমিস্টার যাবে। আমাদের এই সেমিস্টারের মিডে পরীক্ষা হয়েছে, এই সেমিস্টারের মিডে পরীক্ষা হয়েছে আমাদের। আচ্ছা, যাই হোক, আমরা পরবর্তী যে কোশ্চেনটা করা হয়েছে সেটা হচ্ছে খুবই, আমার মনে হয় যে খুবই একটা লজিক্যাল কোশ্চেনটা করছে। যে কোর্সে খুবই ভালো একটা কোশ্চেন করছে শামীম আহমেদ। বলছে সপ্তম পর্বে এখন আছে, তো আমরা ডিপার্টমেন্ট পড়বো না নন পড়বো। এখন এটা আমানুল্লাহকে আমি বলতে দিতে চাই যে এটার উত্তর দেন আপনি, যে এটা আসলে কখন পড়া উচিত। আমার কাছে মনে হয় যে একটা স্টুডেন্টের ডিপার্টমেন্ট ও নিজ থেকে পড়ে অতটা সুবিধা করতে পারবে না যতটা নন পারবে। দুইটা বিষয়ের উপর মানে উত্তরটা দেব, যে ননটা তুমি নিজেও চাইলে রিমোট ভাবে বা নিজে নিজে পড়তে পারবা। ডিপার্টমেন্টটা একটু এখানে এসে কভার করতে হয়। ডিপার্টমেন্ট তুমি দেখো যেটা ডিপ্লোমা পড়তেছো সেটাই তোমার দ্বারা সপ্তম সেমিস্টারে পড়া হবে, এক্সট্রা করে কিছু পড়া হবে না নিজে ট্রাই করলে। কিন্তু না, তুমি ননটা পড়তে পারবে। আরেকটা বিষয় হচ্ছে কি, ডিপার্টমেন্ট আর ননের ভিতরে ননটা আগে কভার করে রাখতে হয়, বা ননের বেসিসের উপরে আমরা ডিপার্টমেন্ট পড়ি। ননের অ্যালজেব্রা বা ননের যে ত্রিগোণমিতি ইউজ করা, এসব কিছু দিয়ে আমরা পরবর্তীতে ডিপার্টমেন্টের অনেক কিছু সহজে পড়তে পারি, বা ক্যালকুলাস দিয়েও পড়া যায়। তো ননটা যতটা বেশি কভার করা যায়, যেমন ননের কিছু জিনিস আছে খুব টাইম কনজিউমিং, সেটা হচ্ছে মুষ্টিমেয়ের ক্ষেত্রে খাটে এই উত্তরটা, যে ইংলিশের দুর্বলতা, সেটা খুব কম সময়ে এখানে এসে কভার করা যায় না। তো আমি বলবো সপ্তম না, বরং শুরু থেকেই ইংলিশটা পড়া ট্রাই করো। যদি সপ্তমে এসে যাও তুমি, হ্যাঁ ইংলিশটা ধরো। আরেকটা বিষয় হচ্ছে ম্যাথমেটিক্স। এই দুইটা জিনিস আমার কাছে মনে হয় ম্যাথমেটিক্স খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। জ্যামিতি দিয়ে শুরু করতে পারো। তো আমার কাছে মনে হবে ননটা পড়া ট্রাই করো। এবার তোমার যদি ওইরকম ডাইনামিক্স থাকে যে তুমি শুধু ম্যাথমেটিক্স আর ইংলিশ না, তুমি কেমিস্ট্রি ফিজিক্সও পড়তে পারবো, তাহলে আমি বলবো তাহলে কেমিস্ট্রি আর ফিজিক্সও পড়ো। মানে ননটার প্রতি ফোকাস বেশি দাও আমার মতে। আচ্ছা, ঠিক আছে। আমানুল্লাহকে শোনা যাচ্ছে না, হয় টেকনিক্যাল কোনো। আচ্ছা, যাই হোক, আমরা আরেকটা কোশ্চেন নেব। সেটা হচ্ছে বলছে, এটা আমানের পাঠে পড়ে যায়, যে বলছে ভাইয়া ফিজিক্স তপন স্যারের বই ছাড়া আর কোন বইয়ের কথা বলছিলা? কোন কথা বলছিলা মানে তপন ছাড়া? বলছি আমির ইসাক এই নামটা নোট করে রাখো। আমির ইসাকের বই খুব ভালো। ইসহাক বই, ইসহাক, এটা খুবই পরিচালিত একটা বই, ইসহাক। হ্যাঁ, ইসাক বই, হ্যাঁ, ইসাকের বই। এই আচ্ছা, এরকম মোটা যে মোটা প্রশ্ন দুটো করতো বই আছে। আশা করি উত্তরটা পেয়ে গেছো। আমরা শেষ কোশ্চেনটা নিব, সেটা হচ্ছে কি বলছে যে ভাইয়া ক্রসিং এর পাশাপাশি কোচিং এর পাশাপাশি ইন্টারনেট বিষয়টা কিভাবে কভার করবো? যাই হোক, বানান ভুল করছো। তো আমি সজীব গেইনকে অনুরোধ করব এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য, কারণ যেহেতু সজীব গেইন কোচিং এর সাথে জড়িত আছে, আমি সজীবকে অনুরোধ করব যে কোচিং এর পাশাপাশি কিভাবে ইন্টারনেট যে বিষয়টা কিভাবে সামঞ্জস্য রাখা যায়। আচ্ছা, এখন আমরা যদি এডমিশন দিতে চাই তাহলে এটা আসলে এভাবে পাবলিক কি বলা আমার মনে হয় ঠিক না। আসলে কতটুকু ঠিক হবে জানি না, কারণ যে কোনো একটা ওইটাকে ছাড়তে হবে। সেটা হলো তুমি যদি চাও যে তুমি অনেক বেশি কাজ শিখে ফেলবা, এটা আসলে
কেউই ওইভাবে কাজ শিখায় না। টাকা দিলে একটা সার্টিফিকেট দিয়ে দেয়। আর যারাও বলে যে কাজ শিখাবে তারাও আসলে কি শিখায় সেটা তো আমরা মোটামুটি একটা আইডিয়া আছে যে কি শিখায়, আসলে এইভাবে তো বলা ঠিক না, কারণ এখন একটা মনে হয় ই থেকেই কড়াকড়ি আছে যে ইন্টারনেট ঠিকঠাক ভাবে করতে হবে। তো আচ্ছা, আমার আমি মনে এটা হয় বলতে চাই যে হ্যাঁ আমার মনে হয় যে তোমরা অষ্টম পর্বে আছো, তোমাদের ভিতরে সেই বুদ্ধিটা আছে তোমাদের। তোমরা হ্যাঁ এটার কি উত্তর পেয়ে যেতে পারো, তোমরা আমাকে হ্যাঁ আমাদের পেজে এটা মানে ইনবক্স করে রাখিও, আমরা এটার উত্তর দিয়ে দিব। হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, এটা এটা যেহেতু আসলে এভাবে পাবলিকালি পাবলিকলি বলা বলা আমার একটু ঠিক অড না। হইতেছে, আমরা এটা ইনবক্সে তোমাদের জানিয়ে দেব। ঠিক আছে, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা ধন্যবাদ দিতে চাই যারা এতক্ষণ আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন, সেই সাথে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত অতিথিদের, যারা তাদের ব্যস্ত সময়ের মাঝে আমাদের কিছু সময় দিয়েছেন এবং খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন। আশা করি এই কথাগুলো যদি কোনো ডুয়েট ভর্তি ইচ্ছুক যারা আছে তারা যদি মেনে চলার চেষ্টা করে। আরেকটা কথা বলা উচিত যে আমান এই কথাটা বলছে যে ডুয়েটিয়ান কিন্তু প্রতি বছর প্রায় 690 জন, আমার যদি মিস্টেক না হয় 690 জনের মতো প্রতি বছর ডুয়েটিয়ান হয়। তো 690 জনের কাছে যাবা, তুমি 690টা স্ট্র্যাটেজি পাবা। তো এখানে আমরা তিনজন ছিলাম, আমরা তিন ধরনের স্ট্র্যাটেজি নিয়ে বলছি। কোন সময় আমাদের সাথে মিলে গেছে, কোনোটা সময় একটু ভিন্ন পথে গেছে। তবে ও যেটা বলছে যে তোমার জন্য যেটা সুইটেবল হবে সেটাই গ্রহণ করো। ঠিক আছে, তো যাই হোক, আমি আহ আজকের অনুষ্ঠানটা শেষ করতে চাচ্ছি। আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত অতিথি মোহাম্মদ আমানুল্লাহকে এবং সজীব গেইনকে আমাদের দিক নির্দেশনামূলক তথ্য দেওয়ার জন্য। আহ অবশ্যই, এবং ভবিষ্যতে এ ধরনের সেশন দেখার জন্য আমাদের পেজে যুক্ত থাকো, এবং তোমাদের যদি আরো কোনো কোশ্চেন থাকতে পারে আমাদের পেজে ইনবক্স করতে পারো, আমরা সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।